তো তাহলে গতকালকে ক্লাসে আমি একটা প্যাকেজ তৈরি করা দেখেছিলাম, তাই না, যে কিভাবে একটা আমরা কুইক স্টার্ট প্যাক বানিয়ে রাখবো। তো কুইক স্টার্ট প্যাকটা ঠিকই বানিয়েছিলাম, বাট ওইখানে আবার আমি নতুন কাজও করা শুরু করে দিয়েছিলাম, তাই না, ওইটা আলাদা করা হয়েছিল না। তো ওইটা আমি আজকে জাস্ট ওইটা কপি করে আমি বাকিটুকু কোডটুকু ডিলিট করে দিয়ে একটা প্যাকেজ বানিয়ে রাখি, যেটার নাম দেই যে কুইক স্টার্ট, কুইক স্টার্ট প্যাক। এবং এর মধ্যে থেকে যে আননেসেসারি যে ফাইলগুলো আছে মানে সিএসএস গুলো আছে এবং এইচটিএমএল যেগুলো কোড আছে ওইটুকু আমি কেটে দিব। যেমন আমার আর্টিকেল সেকশন দরকার নাই, ব্যানার দরকার নাই, স্টার্ট এই মেন স্টার্ট যেখান থেকে আছে সেখান থেকে বাকিটুকু সব আমরা কেটে দিব। আর কন্টেনারটা থাক, বডিও এটা প্রয়োজন নাই। আর বাকি যেগুলো আছে সেগুলো মূলত প্রয়োজন হয়, এগুলা থাকুক। আচ্ছা, এবং আমি গত ক্লাসে দেখেছিলাম যে এই ফন্টের ট্যাগ গুলো আমরা কি করেছিলাম, সরাসরি ইম্পোর্ট আকারে নিয়েছিলাম, তাই না। তো এখন থেকে যেগুলো করবো সেটা স্ট্যান্ডার্ড ভাবে করবো, সরাসরি আমরা এইচটিএমএল এর মধ্যে মার্কআপ হিসাবে অ্যাড করে দিব। আচ্ছা, তো এটা প্রয়োজন নাই আপাতত, আমি এটাও কেটে দেই, কারণ এটা প্রত্যেকটা ফন্ট এক এক রকম থাকবে এক এক সাইটে। আচ্ছা, এবং আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে ওইটাও আননেসেসারি ফাইলগুলো কেটে দিন, আননেসেসারি যেগুলো ট্যাগ আছে, যেমন হেড ট্যাগের মধ্যে আমাদের যতটুকু আছে এইটুকুর কোনো প্রয়োজন নাই, মানে এইটুকু আমরা সব নতুন করে করব। ঠিক আছে, তো এই যে এটা মোটামুটি একটা হয়ে গেল, কুইক স্টার্ট প্যাক মতো হয়ে গেল। এখন এটা জাস্ট আমরা যে এখানে ফোল্ডে তো রেখে দিলাম, এটা প্রত্যেকদিন এর মধ্যে থেকে কপি করব এবং নতুন করে একটা ফোল্ডের মধ্যে নিয়ে কাজ করা শুরু করবো। তো তাহলে আমরা আজকে কাজ শুরু করে দেই। ক্লাস 10, এবং এই 10 এর মধ্যে আমি কি করবো, এই কুইক স্টার্ট প্যাকেজ যা আছে সম্পূর্ণটুকু কপি করে এর মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের সিএসএস পেজ আছে, ফন্ট গুলো আছে, আর ইমেজের প্রয়োজন নাই, কারণ এটা তো ওই আগের প্রজেক্টের, এবং জেএস গুলাও পেয়ে যাবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমি গতকালকে দেখেছিলাম যে কিভাবে ফন্ট অসম জিনিসটা কি, তাই না, এবং জিনিসটা কিভাবে আমরা আর কি আমাদের প্রজেক্টের সাথে বিল্ট ইন করবো। তো আজকে দেখাবো যে কিভাবে আমাদের ফন্ট অপশন ইউজ করতে হয়, এবং আমরা যে কোয়েরি কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো। তো তাহলে আমাদের যে দুইটা ফাইল আছে দুইটা আমরা ওপেন করে ফেলি প্রজেক্টে। ওকে, ফাইন। তো তাহলে আমরা ফার্স্টে আজকে একটা লেআউট সম্পর্কে হালকা একটু দেখি। আচ্ছা, তো গতকালকে ক্লাসে দেখানো হয়েছিল এইটা, গত ক্লাসে আছে ফন্ট অসম আছে এরকম একটা সাইট দেখি। অথবা একটা কাজ করি, আমরা গত ক্লাসের যে প্রজেক্ট আছে ওইটাতে হালকা একটু মডিফিকেশন করি, তাহলে ভালো হয়। কারণ ফন্ট অসম দেখাবো তো ওইটার জন্য আমাদের নতুন করে একটা বানানোর প্রয়োজন নাই, জাস্ট ওইটা থেকেই আমরা ইউজ করতে পারি। তুমি মনে করো একদম এই যে এটা সম্পূর্ণটুকু আমি গত ক্লাসটাই এখানে কপি করে আনলাম, এবারে এইটাকে আমরা কাজ করব।
তো এইটা তো আউটপুট হবে কিরকম তা জানাই আছে, জাস্ট গতকালকে যেরকম হয়েছে সেম এটাই আছে। তো এইটাতে আমরা আজকে ফন্ট অসামটা ইউজ করবো। তো ফার্স্টে আমরা কি করব, ফন্ট অসাম নামে গুগলে সার্চ দেই, তাহলে দেখবেন যে আপনাদের ফন্ট অসামের যে অফিসিয়াল সাইট আছে সেটা পাবেন। তো এর মধ্যে গেলে আপনার ফন্ট আছে, অনেক ফন্ট আছে তাই না, আপনার প্রায় 400 বা 600 এরকম বা তারও বেশি পরিমাণ ফন্ট আছে। তো এইগুলাকে কিভাবে ইউজ করতে হয়, যেমন দেখেন আপনার কি আছে, এখানে ডাউনলোড আছে তাই না, ডাউনলোডের পাশে কি দেখছেন একটা লোগো আছে। তো এইটা কিন্তু আপনাকে, এইটাকেই বলে ফন্ট অসাম, বা এই যে পাশে যেটা স্লাইড হচ্ছে এটাও কিন্তু ফন্ট অসাম। তো ফন্ট অসামের একটা সুবিধা হলো আপনি এটাকে যত বড়ই করেন না কেন এটা ফাটবে না। যেমন আপনি যদি কোনো ইমেজ নেন, ইমেজটাকে কি বড় করলে ফেটে যায় না, কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো দেখেন এই সেম এই ফটোটা, এটা কত বড়, মানে এটা যদি একটা লোগো, তো এই লোগোটা আপনার ছোট অবস্থাতেও যেরকম দেখাবে, আবার যখন অনেক বড় করা হবে তখনও ঠিকই থাকবে। যেমন এটা যদি আমরা এখন একটু বড় করি, তাও দেখি কি সমস্যা হয় কিনা। এই যে আই আছে, তো এটাকে আমরা আরো কি করব, ফন্টের সাইজটা বাড়িয়ে দিব। ফন্টের সাইজ যদি আমরা আরো বাড়িয়ে দিই, দেখেন দেখছেন কিন্তু কোনো ফেটে যাচ্ছে না, কিন্তু যেরকম কোয়ালিটি আছে সেম কোয়ালিটি থাকছে। আর যদি আমরা অনেক ছোটও করে ফেলি, দেখেন তারপরেও কিন্তু কোনো সমস্যা থাকছে না, দেখছেন এখন কিন্তু অনেক ছোট। আর বড় করতেছি, ইচ্ছা মতো ছোট বড় করতেছি, কোনো কোয়ালিটি নষ্ট হচ্ছে না। এবং আমরা যদি একে কালার দেই, তাহলে দেখেন কালার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। কালার যদি আমি গ্রিন দিয়ে দেই, দেখেন গ্রিন হয়ে গেছে। যদি আমি রেড দেই, তাই রেড হয়ে যাবে। তোমার তার মানে এইটার দ্বারা একটা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ফন্টের যে আইকন গুলো, ফন্ট আইকন, তো ফন্ট আইকন গুলো ইউজ করলে আমাদের একটা সুবিধা হবে যে সেটা আমরা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো এবং ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ইমেজের কিন্তু এরকম ভাবে আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন না। তো এইটা ইউজ করতে হলে আমাদের কি করতে হবে, এর একটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে, ক্লাসগুলোকে জাস্ট আমাদের ইউজ করতে হয়। তো এটা করার জন্য আপনি এই আইকনসে ঢুকবেন, আইকনসে অল আইকনে ক্লিক করলে এটা সব যত প্রকার আইকন আছে সব দেখাই দিবে। দেখেন যে এইগুলা সব আপনার আইকন, কত আইকন আছে। তো আমি যদি মনে করি যে সাপোজ কি করব, ফার্স্ট যেটা আছে যে কোনো একটা, আপনি সাপোজ অ্যামাজনের এইটা আপনি ইউজ করবেন, তো তাহলে কি করতে হবে, দেখেন এইটার নাম কি, জাস্ট অ্যামাজন। তো এটার নিয়ম আছে, এদের যদি নিয়মটা আপনি ফলো করতেছেন তাহলে কি করবেন, এদের গেট স্টার্টে ক্লিক করেন। তো তাহলে দেখেন এরা কি বলে দিচ্ছে যে আমাদের কি প্রয়োজন হবে, অবশ্যই কি ওদের যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিটা ইউজ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে অ্যাড করেছি। ফন্ট অসমের যে সিএসএস, ওই সিএসএস ফাইলটাকে কল করতে হবে এবং তারপর কি করতে হবে, তারপর করতে হবে, আচ্ছা তারপরের টুকু এখানে দেওয়া নেই, এখানে জাস্ট কি হবে, কল করতে হয় ততটুকু দিয়েছে। এর মধ্যে ব্যবহার কিভাবে করতে হবে সেটা দেখি। এক্সাম্পলস যাই, এই যে এক্সাম্পলে দেখেন দেওয়া আছে। তো এই যে পাশে একটা দেওয়া আছে এবং তার স্ট্রাকচার এখানে দেওয়া আছে যে আই, তার মধ্যে ক্লাস দিয়েছে এফ এ, এবার আরেকটা ক্লাস দিয়েছে এফ এ হাইফেন ক্যামেরা রেশিও রেট্রো, তাই তো। তো তার মানে দেখেন যে আপনার প্রথমে এফ এটা হলো একটা কমন ক্লাস, এটা অবশ্যই দিতেই হবে। এবং তারপরের যেই আইকনটার নাম সাথে একটা প্রিফিক্স যোগ করে দিতে হবে, যেটা হলো এফ এ হাইফেন। সব সময় আমাদেরকে এইটা ইউজ করতে হবে। তো তার মানে যে আমাদের যেই আইকন গুলো আছে এইখানে, আমরা যদি অ্যামাজন ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে একটা এফএ কমন ক্লাসটা নিতে হবে, তারপর একটা আরেকটা ক্লাস নিতে হবে যেটা এর আগে একটা প্রিফিক্স যোগ করে দিতে হবে এফএ হাইফেন। তো আমি এইখানে করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। যেমন আমরা এর নিচে যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা কি করবো, তো সেটা আমরা দেখি এখন। আচ্ছা, তো এটা হলো লেফট সাইড বারের মধ্যে সিঙ্গেল আর্টিকেল। তো সিঙ্গেল আর্টিকেল একটা গেছে, আমরা আর একটা সিঙ্গেল আর্টিকেল নেই। তো সিঙ্গেল আর্টিকেল নিয়ে জাস্ট এটাকে করে দিই যে ফন্ট অফ টেক্সট।
আমরা এইটাকে নিয়ে কাজ করতেছি। তো আমাদের এখানে কোনো প্যারাগ্রাফের প্রয়োজন নাই। আচ্ছা, জাস্ট প্যারাগ্রাফ এটা থাকুক, অসুবিধা নাই। তো এখানে আমরা লিখে দিই যে দিস ইজ লোগো অফ অ্যামাজন। আচ্ছা, অ্যামাজন বানান মনে হয় ভুল গেছে, দেখে নেই। সেটা হলো অ্যামাজন, ঠিকই আছে। আচ্ছা, তো অবশ্যই লোগোটা ক্লিক করলে ওরা দেখিয়ে দেবে যে কিভাবে কাজ করতে হয়। তো এটাকে আমরা ইউজ করতে হলে কি করতে হবে, আমরা দেখলাম যে আমাদের কি নিছে, একটা আই ক্লাস নিয়েছে, তাই না? আই ট্যাগটা নিছে, আই ট্যাগের মধ্যে। তো আই ট্যাগের মধ্যে ক্লাস নিতে হবে আমাদের, এফ এটা হলো ইউনিভার্সাল থাকতেই হবে। তো তাহলে কি নিলাম, আই নিলাম, আই এর মধ্যে ক্লাস নাম একটা কি, একটা ক্লাস নাম এফ এ। এবং যদি আইটা ক্লাস নিতে হয় তাহলে কি করতে হবে, একটা স্পেস দিয়ে শুরু করতে হবে। তো তার মানে এইটা কিন্তু একটা ক্লাস। আবার যখন আমি স্পেস দিয়ে আবার এখানে আরেকটা লিখবো, এটা আরেকটা ক্লাস, তাই না? তো আরেকটা ক্লাসের ফার্স্টে আমাদের প্রিফিক্স যোগ করতে হবে এফ এ হাইফেন, এটা প্রিফিক্স থাকবেই। এবার এটার সাথে আমাদের লোগোর যে নামটা, তো লোগোর নামটা আছে হলো অ্যামাজন। জাস্ট এইটাকে আমাদের দিয়ে দিতে হবে। এখানে যা আছে এ এম এ জেড ও এম, এ এম এ জেড ও এম। তো এইটাকে আমরা এখন আউটপুট দেখি যে কি আসে। যদি আমরা আউটপুটটা দেখি, আচ্ছা এটা কেটে দিই, বারবার এটা সমস্যা করছে। তো এইটা এখন রিফ্রেশ দিলাম। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে যে কোনো ফন্ট আসেনি, তাও কি জন্য আসেনি সেটা আমরা দেখি একটু। লেফট সাইড বার দ্বিতীয়টার মধ্যে ফন্ট ওসাম আই এফ এফ এ অ্যামাজন, আচ্ছা এটা পাই নাই। তো কি জন্য পাইনি সেটা তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে, তার মানে আমাদের সিএসএস টা নিশ্চয়ই কল করা হয়নি। দেখি, দেখছেন আমরা কিন্তু এটা সিএসএস টা কল করি নাই, এই জন্য আমাদের সমস্যা। তার মানে আমাদের কুইক স্টার্ট গতকালকে আমি জাস্ট হোল্ডারে রেখেছিলাম, কিন্তু এটা আমাদের কল করা হয়েছিল না। আচ্ছা, তো আমরা এখন এইটাকে কল করে দেই। তো লিংকে কি করব, এটাকে আমাদের সিএসএস ডিরেক্টরির মধ্যে আছে, তাই না? সিএসএস ডিরেক্টরির মধ্যে যে ফন্ট ওসাম মেইন ডট সিএসএস, এই ফাইলটাকে জাস্ট আমরা ইনক্লুড করে নিলাম। এটা দেখেন আমাদের এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা গতকালকে রেখেছিলাম। জাস্ট ওইটাকে আমরা এইচটিএমএল এ কল করে দিলাম। এইবার আমরা যদি রিলোড করি, দেখেন কি হয়। তো রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে কি আমাদের সে আইকনটা কিন্তু চলে এসেছে, তাই না? এবং এটাকে আমরা এখন ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবো। তো এখন যদি আমি এখানে দিই যে কিভাবে কাস্টমাইজ করব, আমি চাচ্ছি যে সিঙ্গেল আর্টিকেল, এই যে এটা। তো এইটার আমি একটা ইউনিক একটা ক্লাস দিয়ে দিই, যাতে আমি এটাকে আহ, কি করতে পারি, যাতে সিলেক্ট করার জন্য সুবিধা হয়। তো আমি এখানে স্পেশাল একটা ক্লাস দিয়ে দিই, যেটা হলো ফন্ট অসাম দিয়ে দিই। ফন্ট অসাম নামে একটা ক্লাস দিলাম, যাতে এটাকে নেস্টেড করে আমরা এটাকে কল করতে পারি। তাহলে কি করব, এখন আমি চাচ্ছি এটাকে কালারটা চেঞ্জ করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ফার্স্ট যে নেস্টেড যেহেতু করবো, তার মানে আমাদের কি করতে হবে, আগে এই ক্লাসটা নিতে হবে। আচ্ছা, তো এটা আছে হলো লেফট সাইডের মধ্যে, লেফট সাইডের মধ্যে নেই। তো তাহলে কি করলাম, ফার্স্টে আমরা ফন্ট অসামটা নিলাম নেস্টেড করার জন্য। তো এর পরে কি আছে, এর পরে পি এর মধ্যে যে আই ট্যাগটা আছে সেইটাকে আমরা কল করবো, তাই না? তাহলে ফন্ট অসাম স্পেস দিয়ে যে পি ট্যাগটা আছে এবং তার পর আবার স্পেস দিয়ে যে আই ট্যাগটা আছে এইটাকে আমরা ধরবো। তো এটাকে আই ট্যাগ না ধরে আমরা সরাসরি এফ এ ক্লাসটাকেও ধরতে পারি, যেহেতু এটা ফন্ট অসাম আছে। এটাকে আই বাদ দিয়ে আপনারা যদি ইচ্ছা করেন যে ডট এফ এ নিবেন, ডাজ নট ম্যাটার, ইচ্ছা হলে নিতে পারেন। তো আমি এফ এ দিয়ে দেখাই। জাস্ট এইটাকে কি করবে, এবার আমাদের কি ফন্টের দেখা যাচ্ছে সাইজটা চেঞ্জ করবে। জাস্ট ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 50 পিক্সেল। এবং কি করব, দেখা যাচ্ছে কালারটা দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম যে গ্রিন। তো গ্রিনটা দিলাম, তো তাহলে দেখি আমাদের কি পরিবর্তন আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে কি এটা গ্রিন কালার হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে, তাই না? তো তার মানে এইভাবে আমরা কিন্তু ইচ্ছামতো ভাবে কাস্টমাইজ করতে পারবো, ফন্ট অপশনকে কাস্টমাইজ করতে পারবো, আমার স্টাইল অনুযায়ী ঠিক মতো করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা কি
আপনার ফন্ট অসামটা মাঝখানে আছে, মানে নিচের দিকে আছে, সরি মানে যেখানে আছে কিন্তু তারপর টেক্সট গুলা নিচের দিকে চলে এসেছে, তাই না? তো এটাকে ইচ্ছা মতো আপনারা কম বেশি করতে পারবেন। সেটা করতে হলে কি করতে হবে, এর একটা ভার্টিক্যাল অ্যালাইন দিতে হবে। আমরা যদি পিকে যদি একটা ভার্টিক্যাল অ্যালাইন দেই, তাহলে দেখেন কি হয়। ভার্টিক্যাল অ্যালাইন যদি মিডল দেই, মিডলে কাজ করবে না। পিটাকে এখান, আচ্ছা আমরা একটা ফায়ারওয়ার্ক ইউজ করি, তাহলে সবথেকে বেশি ভালো হবে। তো আইটাকে আগে আমরা ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দেখি কাজ করাতে পারি কিনা। ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, দেখি কোনো পরিবর্তন আসে কিনা। তো পরিবর্তন এসেছে। তো হরাইজন্টাল মানে কি, হরাইজন্টাল মানে আমরা যেটা হলো আপনার আনুভূমিক ভাবে থাকবে, তাই না? মানে ভূমির সাথে যেটা থাকে সেটা হলো হরাইজন্টাল বলে। আর যেটা হলো ভার্টিক্যালি মানে সেটা হলো যেটা হলো উলম্ব ভাবে হয়ে থাকে, লম্ব ভাবে। তো এইটা দেখেন যে আমাদের উপর নিচ ভাবে মানে লম্ব ভাবে আমাদের মাঝখানে দরকার, তাই না? তখন আমরা কি করবো, এটাকে ভার্টিক্যাল অ্যালাইন মিডল দেবো। তো যদি আমি দিতে চাই যে টপ, তাহলে দেখেন কি হয়, ভার্টিক্যাল অ্যালাইন যে টপ দিই তাহলে দেখেন আমাদের টেক্সটটা কি উপরের দিকে থাকছে। একইভাবে যদি এটাকে বটম দিয়ে দিই তাহলে কি হবে, নিচ থেকে থাকবে। তো এটা ইচ্ছা মতো ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে আমরা ওইটাকে ইউজ করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি কি জন্য আইটাকে দিলাম। কারণ আইটা আছে পি এর মধ্যে, আর পিটা বলতে কিন্তু সম্পূর্ণ এলিমেন্ট। আইটাও পি এর মধ্যে আছে, আবার যে লেখাগুলো আছে এইগুলোও কিন্তু পি এর মধ্যে আছে। এবং যখন পি কে দিলাম তখন কাজ করলো না, কিন্তু যখন আমি আই কে দিচ্ছি, আই কিন্তু এটা পি এর সাথে আলাদা হয়ে আছে, এবং তখন এইটা ঠিক মতো অ্যালাইনটা কাজ করতেছে। তো তাহলে আমি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিই, ভার্টিক্যাল অ্যালাইন, ALIGN, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। তো জাস্ট আমরা দেখতে পেলাম কিভাবে ফটোশপ, এইভাবে আপনি ইচ্ছা মতো অনেকগুলা ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে আমি কি দিব, এটা ফেসবুকের দিক দিয়ে অনেক ইউজ হয়, যেমন সোশ্যাল যেগুলো আইকন আছে, তাই না? ফেসবুক আছে, টুইটার আছে, কত আছে না, অনেকগুলা তো আছে এরকম। FACE ফেসবুক, এটা দিয়ে দিই টুইটার, TWITTER টুইটার, গুগল প্লাস। আচ্ছা আমি আর এইগুলা মুখস্থ আছে বলে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এইগুলো তো আপনারা দেখতে হলে অবশ্যই কি করতে হবে, যে অফিসিয়াল ওদের সাইটটা আছে এইখান থেকে আপনাদের দেখে নিতে হবে কোনটা, কোন ফন্টটা আপনারা ইউজ করবেন সেটা আমাদেরকে এইখান থেকে বাছাই করতে হবে। কিন্তু আপনি যদি চান ভিমিওর এটা ইউজ করতে, জাস্ট এই ভিমিওটা দিতে হবে। সাফারি দিতে চাইলে সাফারি এটা দিতে হবে। এরকম ভাবে যেটা ইউজ করতে চান সেটা এখান থেকে নিতে হবে। যেমন আমি যদি ক্লাউড এইটা ইউজ করতে চাই তাহলে কি করবো, জাস্ট এই ক্লাউড যেটা আছে এটা কপি করবো বা এটা ওপেন করবো। ওপেন করলে সরাসরি এখানে কি এফ এ ক্লাউড দিয়ে দিছে, দেখছেন? জাস্ট এই এফ এ ক্লাউডটা আমরা এখানে রিপ্লেস করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখি তাহলে দেখেন যে আমাদের কি এরকম ভাবে প্রত্যেকটা চলে আসছে, তাই না? এবং যদি আপনারা চান যে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আপনারা কালার চেঞ্জ করবেন, তাহলে কোনো সমস্যা নাই। কারণ দেখেন এখানে প্রত্যেকটার কিন্তু ইউনিক আলাদা আলাদা ক্লাস আছে, এটাকে আপনারা কল করে ইউজ করতে পারেন। যদি আপনি চান যে ডিফল্ট ভাবে প্রত্যেকটাকেই একটা সেম ক্লাস থাকবে, সেম কালার থাকবে, যেটা হলো গ্রিন কালার, বাট স্পেসিফিক ভাবে একটা দুইটা আপনি কালার চেঞ্জ করবেন, তো তাহলে কি করবেন, সাপোজ আপনি ফেসবুকটাকে চেঞ্জ করবেন, তাহলে আমি যেটাকে এফএ ক্লাসটাকে এক্সটেন্ড করেছি ওইটাকে না করে জাস্ট আপনি এফএ ফেসবুকটাকে করবেন। যদি আমি এখানে ফেসবুকটা দিয়ে দেই, এফএ ফেসবুকটা, তাহলে দেখেন এবং এটার আমি সাইজ তো অটোমেটিক্যালি ইনহেরিট ভাবে পেয়ে যাবে, কারণ যেটা আমি মাদারটাকে দিয়ে দিয়েছি। জাস্ট এটাকে এখন আমি কি করবো, ভার্টিক্যাল লাইন অটোমেটিক পেয়ে যাবে। কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা জাস্ট রেড দিব, তাহলে আমাদের দেখেন যে শুধুমাত্র ফেসবুকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? শুধুমাত্র ফেসবুকটাকে এইভাবে কালার চেঞ্জ করতে পারতেছি। এবং প্রত্যেকটা যদি আমি করে একটা প্যাডিং দিয়ে দিই, বেশি কাছাকাছি লেগে যাচ্ছে, প্যাডিং রাইট দিয়ে দেই, প্যাডিং রাইট সাপোজ আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। তো তাহলে দেখেন আমাদেরকে একটু দূরত্ব বজায় থাকছে, তাই না? এরকম কোনো সমস্যা হচ্ছে না।
তো জাস্ট আমি এগুলো দেখালাম, এগুলো যখন লাইভ প্রজেক্টে করবো তখন আরো বেশি ভালো হবে। তো আমি এখন আপনাদেরকে যে কোয়েরি দিয়ে একটু ভালোভাবে দেখাই দেই, কারণ যে কোয়েরি নিয়ে অনেকেরই সমস্যা আছে, তাই না? তো যে কোয়েরিটা আমি একদম ফার্স্ট থেকে বেসিক ভাবে আমি দেখাই দিই, যেটা আপনাদেরকে যদি আপনারা দেখেন তাহলে মূলত যে কোনো যে কোয়েরিটা অন্তত ইউজ করতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে এটা করা হচ্ছে। তো তাহলে আমরা যে কোয়েরিতে আসি আজকে। তো যে কোয়েরি করার জন্য যেটা আমরা ফলো করবো, ফার্স্টে আমি বলেছি আপনাদের যে jquery.com, যেটা অফিসিয়ালি আর কি যে কোয়েরির ওয়েবসাইট। তো অফিসিয়ালি ভাবে যে কোয়েরি ওয়েবসাইট, এবং এটার আমি বিস্তারিত এর আগেও বলেছি, মানে এটা কি জন্য ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়। এটা মূলত আপনার দেখেন এখানে দেওয়া আছে ক্রস ব্রাউজার, CSS3 কমপ্লিয়েন্ট, এবং এটা কি লাইট ওয়েট ফুটপ্রিন্ট। মানে আপনার মূলত এটা হলো ক্রস ব্রাউজারের জন্য ইউজ হয়, মানে এটা প্রত্যেকটা ব্রাউজারে কাজ করবে, তাই না? যেমন আমাদের কি আছে, মজিলা আছে, আপনার ক্রোম আছে, কিছু কিছু সিএসএস আছে অন্যগুলাতে কাজ করে না, তাই না? যেমন আমি কি করলাম, যে ইনপুটের ফিল্ড ডেট দিলাম, এটা ক্রোমে কাজ করতেছে, বাট আমার মজিলা ফায়ারফক্সে কাজ করছে না। কিন্তু আমরা যদি যে কোনো একটা যে কোয়েরির কোনো ফাইল ইউজ করি, তাহলে দেখবেন যে ওইটা আমার প্রত্যেকটা ব্রাউজারে কাজ করবে। তো সেটাকেই বলে ক্রস ব্রাউজার, মানে প্রত্যেকটা ব্রাউজারে কাজ করবে সেটার জন্য। আর CSS3 এটার অনেকগুলা অ্যানিমেশন আছে, যেমন দেখেন আমি এখানে যখন হভার করতেছি কি হচ্ছে, এটা ঘুরতেছে, তাই না? রোটেট হচ্ছে, এটা একটা ইফেক্ট। তো এইরকমের ভাবে আমরা ইফেক্টও দিতে পারবো। তো এই ধরনের কাজের জন্য আমাদের মূলত jQuery ইউজ হয়, এবং jQueryর অনেক পরিমাণ প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আমরা খুব সহজেই ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আমি এর আগে দেখেছি যে কিভাবে আমাদের এটা প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে হয়। জাস্ট কি করতে হয়, আমাদের ডাউনলোড করে নিতে হবে, তাই না? যেটা আমরা প্রোডাক্ট ভার্সন করবো, মানে আমাদের যেটা কমপ্লেক্স ভার্সন থাকবে সেটাকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি, জেএস এর মধ্যে আছে, এই যে এইটা। এবং এইটাকে কি করেছি, আমরা কল করে নিয়েছি। তো এইটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেইটা আমি আজকে দেখাবো। তো আমি এর আগে এটাও বলেছিলাম যে আমরা যেরকম সিএসএস কি ইনলাইন ভাবেও লিখতে পারি, আবার ইন্টারনাল ভাবে লিখতে পারি, আবার এক্সটার্নাল ভাবেও লিখতে পারি, তাই না? তো একইভাবে আমাদের যে কোয়েরি গুলাও ইন্টারনাল ভাবে লেখা যায়, এক্সটার্নাল ভাবে লেখা যায়, আবার ইনলাইন ভাবেও লেখা যায়। তো সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো আমরা ইন্টারনাল ভাবে লিখবো না, এক্সটার্নাল ভাবে লিখবো। সিএসএস যেরকম এক্সটার্নাল বেশি লেখা হয়, এইটাও একইভাবে এক্সটার্নালটাই বেশি লেখা হয়। তো এক্সটার্নাল ভাবে লেখার জন্য কি করতে হয়, অবশ্যই একটা আলাদা ফাইল থাকতে হবে, তাই না? যেটার এক্সটেনশন থাকবে জেএস, দেখেন .js আছে, এবং এইটা আমরা এই জন্য আলাদা একটা ফাইলও করে নিয়েছি, যেটা initialize.js নামে করেছি। এবং এইটাকেও দেখেন আমরা লাস্টে কি কল করা আছে, এবং কি জন্য উপর পরে, মানে উপরে কোনটা কল করবো নিচে কোনটা কল করবো সেটাও আমরা এর আগে বলেছি। তো যেহেতু আমরা এটাকে একটা লাইব্রেরি বেস কাজ করতেছি, অবশ্যই লাইব্রেরিটা আমাদের উপরে রাখতে হবে। এটাকে বলে ডিপেন্ডেন্সি। কারণ আমাদের যে কোয়েরি যদি যে কোনো কাজ করতে চাই, ওইটা অবশ্যই যে কোয়েরিটাকে ডিপেন্ডেন্সি হতে হবে। আর যে কোয়েরির উপর যখনই মানে ডিপেন্ড করবে, তখন অবশ্যই যে কোয়েরিটাকে আগে দিতে হবে, তাছাড়া কাজ করবে না। যেমন আমরা যদি সাপোজ করতে চাই, দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে আপনারা গেলেন, তো বিয়ে বাড়ি কি করলেন, বরের রেখে চলে গেলেন, আপনারা বরযাত্রী 100 জন চলে গেলেন, বললেন যে আজকে আমরা বিয়েতে আইছি, বর রাজা করে যায়, আগামীকাল বর আসবে, তাহলে কি কিছু হবে? সেটা তো হলো না, তাই না? বরের অবশ্যই আগে নিয়ে যেতে হবে, তারপর আপনাদের প্রায়োরিটি। তো এই জন্য আমরা যেইটাকে নিয়ে কাজ করতেছি মূলত যে কোয়েরি নিয়ে, অবশ্যই যে কোয়েরিটাকে আগে কল করতে হবে, তাছাড়া আমাদের কাজ হবে না। তো এবার দেখেন আমাদের যে initialize.js ফাইলটা আছে সেটাকে আমরা ওপেন করি। তো initialize.js ফাইলের মধ্যে কিছু নাই, তাই না? আচ্ছা, তো তাহলে দেখেন যে আমাদের initialize.js এর মধ্যে কিন্তু কোনো কোনো কন্টেন্ট নাই, তাই না? আমাদেরকে এটা লিখতে হবে। তো আপনারা একটা জিনিস এর আগে খেয়াল করে দেখেছেন, যখন আমরা সিএসএস লিখেছি, তো সিএসএস লেখার সময় কি করেছি, আপনার ফার্স্টে করেছি আপনার একটা সিলেক্টর দিয়েছি, তাই না? সিলেক্টর দিয়েছি, এবং তারপর কি করেছি, আপনার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, বা কার্লি ব্রাসেস যেটা বলে। এটার মধ্যে কি দিয়েছি, এর মধ্যে এটা প্রপার্টি দিয়েছি, তাই না? প্রপার্টি দিয়েছি, এবং তারপর একটা কলম দিয়ে তার ভ্যালুটা দিয়েছি, তারপর একটা কলম দিয়ে এটা ক্লোজ করেছি, স্টেটমেন্টটা ক্লোজ করেছি। এটা হলো সিএসএস লেখার নিয়ম। তো একইভাবে আমরা সিএসএস যেরকম লিখেছি,
এরকম ভাবে আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম আছে, মানে যে কোয়েরিটারও লেখার নিয়ম আছে। তো যে জাভাস্ক্রিপ্ট যখন বা যে কোয়েরি যখন লিখবো, এটাও নিয়ম কি, ফার্স্ট আমাদের অবশ্যই সিলেক্টরটা থাকবে। সিলেক্টর এটাও লাগবে, সিএসএস যেরকম সিলেক্টর দিয়েছিলাম এটাতেও আমাদের সিলেক্টরটা দিতে হবে। এবার সিলেক্টরটা দেওয়ার পর কি করব, সিলেক্টর দেওয়ার পর এটা তার হলো অ্যাকশন দিতে হবে, সিলেক্টর ডট অ্যাকশন। তো সিলেক্টরটা আপনার কি দিয়ে শুরু হবে, আমাদের একটা ডলার সাইন ইউজ করতে হবে সিলেক্টরটা ইউজ করার জন্য, ডলার সাইন সিলেক্টর এবং তারপর ডট অ্যাকশন। তো অ্যাকশন গুলো সবগুলো ডট দিয়ে শুরু হয়, এই জন্য ডট অ্যাকশন, এবং লাস্টে ঠিক একইভাবে আমরা স্টেটমেন্ট বা ক্লোজ করব। তো এইটা হলো মূল স্ট্রাকচার। ঠিক আছে, তো আমরা এখানে যে যে কোয়েরি সাইনটা ইউজ করেছি এটাকে বলে যে কোয়েরি সাইন, মূলত নাম তো ডলার সাইন, বাট এটা আমরা যখন যে কোয়েরি হিসাবে ইউজ করবো এটা কি প্রেজেন্ট করবে, এইটার মানে হবে এরকম, যে কিউ ইউ ই আর ওয়াই, যে কোয়েরি। তার মানে আমরা যখন যে কোয়েরিটা দিব এইটার মানে দাঁড়াবে এইরকম যে কোয়েরি। বুঝতে পেরেছেন? মানে আমরা যখন এটাকে মানে এইরকম যে কোয়েরি দিচ্ছি, ডলার সাইন দিচ্ছি, এইটার মানে আমাদেরকে রিপ্লেস মানে প্রেজেন্ট করতেছে যে এইরকম ভাবে যে কোয়েরি, যে কোয়েরি। তারপর আমাদের আচ্ছা যে কোয়েরি বানানটা আমার ভুল গেছে, যেটা ছোট হতে হবে তারপর কিউটা বড় হতে হবে, কিউ ইউ ই আর ওয়াই, যে কোয়েরি। তারপরে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে সিলেক্টরটা, এবং তারপর থাকবে আবার ডট দিয়ে অ্যাকশন। এবার অ্যাকশনের যে আমাদের যে ইভেন্টটা থাকবে সেইগুলো ইভেন্ট গুলো ইউজ করবো, তার প্যারামিটার গুলো ইউজ করবো, এরকম ভাবে করতে হবে। তো মূলত মূল স্ট্রাকচারটা কিন্তু এইটা। তো এইটাকে যদি আমরা একটা এক্সাম্পল দেই, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে যদি প্রেজেন্ট করতে চাই, তাহলে জাস্ট যে কোয়েরি, এবার কি করব আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে কি দিব, সিলেক্টর। সিলেক্টর অ্যাজ লাইক অ্যাজ সিএসএস, সিএসএস এ যেরকম সিলেক্টর দিয়েছে সেরকম। যদি আমরা কোনো ক্লাস ইউজ করতে চাই তাহলে কি করব, তাহলে আমাদের কি ডট ক্লাস দিতে হবে, এই ক্লাসের নেমটা ডট ক্লাস নেম। তবে অবশ্যই সেটা কি করতে হবে, একটা আমাদের স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। তার মানে স্ট্রিং বলতে আমাদের একটা কোটেশনের মধ্যে রাখতে হবে এরকম ভাবে। তো তাহলে এটা কি গেল, এটা গেল সিলেক্টর। তো তারপর কি করবো, অ্যাকশন দিব। তো এটা আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, তো সাপোজ আমি এটাকে দিলাম কি ডট আপনার, সাপোজ এটা হাইড দিলাম, হাইড, এটা এটা আপনার ইভেন্টের নাম। ঠিক আছে, যে কোনো একটা ইভেন্টের নাম জাস্ট, তারপর আমরা কি করলাম, এটা ক্লোন দিয়ে শেষ করে দিলাম। তার মানে দেখেন যে এটা আমাদের মূল স্ট্রাকচার, এবং এটা মূল স্ট্রাকচারের একটা রিয়েল একটা উদাহরণ। ঠিক আছে, তো এইটা করার আগে, এইটা লেখার আগে আমাদেরকে করতে হবে, আমাদেরকে কিছু ইভেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমরা কোন সময় কাজটা করব। তো মূলত যে কোয়েরির দুই তিনটা মতো ইভেন্ট আছে। ইভেন্ট কয়টা আছে, তো তার মধ্যে যেমন একটা ইভেন্ট হলো যখন আমাদের কি হবে, আহ কোনো ব্রাউজারে যখন আমরা ঢুকতেছি, কোনো ওয়েবসাইটে যখন ঢুকতেছি, তখন কি করে, তখন আপনার ব্রাউজারটা ডকুমেন্ট এক লাইন থেকে শুরু করে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন পড়তে পড়তে যায়। ডকুমেন্টটা কি, আমি তো তা গতকালকে বলেছি, গত ক্লাসে বলেছি, তাই না? আমরা যেমন কি ফার্স্টে কি করতেছি, ডকুমেন্ট টাইপটা ডিক্লেয়ার করতেছি না, ডক টাইপ। ডক টাইপ মানে কি, ওইটা ডকুমেন্টের টাইপ, তার মানে ওইটা সম্পূর্ণ একটা ডকুমেন্ট। তো ডকুমেন্টটা দেখেন যে আমাদের কি এটা শুরু, ডকুমেন্টটা শুরু হয়েছে কত নাম্বার লাইনে, 1 নাম্বার লাইনে শুরু হয়েছে। তো এটা শেষ হয়েছে কত নাম্বার লাইনে, 97 নাম্বার লাইন। তার মানে আমাদের মোট ডকুমেন্ট আছে এই 97টা লাইন আছে। তো এটা যে কোয়েরি কি করবে, প্রথম এক লাইন থেকে এটা এক্সিকিউট করতে করতে যাবে। তো এইটা আপনার কি কয়টা ইভেন্টে ভাগ করা যাবে, যখন আমাদের ডকুমেন্টটা রেডি হবে তখন একটা কাজ করবে। তো আরেকটা কাজ করা যায় যে জাস্ট যখন ডকুমেন্ট রেডি হবে এবং যখন উইন্ডোটাও লোড হয়ে যাবে, ডকুমেন্টটা রেডি বলতে আমাদের যে এখানে যে টেক্সট গুলো আছে, জাস্ট এই টেক্সট গুলাই কিন্তু ডকুমেন্ট। এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, যে সিএসএস ফাইলটা আছে বা যেটা যে কোয়েরি ফাইলটা আছে, ওইটা কিন্তু কোনো কন্টেন্ট না, ওইটার নামটা হলো কন্টেন্ট, ওইটার নামটা হলো ডকুমেন্ট। বাট ওইটার মধ্যে যে ফাইলটা আছে ওইটা কিন্তু আমাদের আলাদা একটা, ওইটা এলিমেন্ট, ওটা এলিমেন্ট, আর আমাদের ডকুমেন্ট হলো এইটা। তো এলিমেন্ট গুলা লোড করার যে সময় যদি দেই, তাহলে সেটাকে আমাদের যাবে হলো ডকুমেন্টের উইন্ডো লোড ফাংশনের মধ্যে, উইন্ডো লোড, আর এটা আছে ডকুমেন্ট রেডি। তো এই দুইটা ইভেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন আমি চাচ্ছি যে আমার যখন ওয়েবসাইটটার মধ্যে ঢুকবে, তো ঢোকার সাথে সাথে ডকুমেন্টটা যখন রেডি হয়ে যাবে তখন আমাদেরকে যে কেউ এগুলা কাজ করবে। আর আমি আরেকটা বলতে চাচ্ছি যে যখন আমার ওয়েবসাইটে ঢুকবে ডকুমেন্টটা রেডি হবে, এবং আমার যতগুলা ইমেজ আছে যতগুলা ভিডিও আছে সম্পূর্ণ লোড হবে, তারপর আমার কাজটা করবে।
তো এরকম দুইটা ইভেন্ট আছে। তো সেই দুইটা ইভেন্ট আমি বলি, যেটা হলো একটা ডকুমেন্ট। তো আমি ফার্স্টে বলেছি যে কি করতে হবে, ফার্স্টে সিলেক্টরটা ইউজ করতে হবে অবশ্যই। তো যে কোয়েরি, এবার কি করতে হবে আমাদের, তার মধ্যে ডকুমেন্টটা দিতে হবে, DOCUMENT ডকুমেন্ট। তো আমি বলেছিলাম যে ডকুমেন্টটা কি অবশ্যই স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। তো সেটা কি আমাদের স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, যদি আমরা সেটাকে কোনো ট্যাগ ইউজ করি, কোনো ক্লাস ইউজ করি, কোনো আইডি ইউজ করি, এই সময় আমাদেরকে স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। বাট যখন আমি ডকুমেন্ট, এটা আলাদা একটা টাইপ, যখন অন্য টাইপেরটা আমি ইউজ করতেছি তখন আমাদের কিন্তু এখানে কোনো কোটেশন দেওয়া লাগবে না। তো তাহলে আমি কি করলাম, ডকুমেন্টকে আমি সিলেক্ট করলাম, তার মানে যে যে ডক টাইপ আছে আমাদের, যে সম্পূর্ণ এইচটিএমএলটা আছে আমি সেইটাকে এখানে সিলেক্ট করলাম। এরপর আমাদের কি করব, আমি এটাকে একটা ইভেন্ট ইউজ করব যেটা রেডি, READY, রেডি। এটা রেডি ইভেন্টটা ইউজ করতে, মানে যখন আমাদেরকে ডকুমেন্ট মানে সম্পূর্ণ এইচটিএমএল স্ট্রাকচারটা যখন আমাদেরকে রেডি হবে তারপর কি হবে, তারপর এটা রেডি যখন হবে তারপর এক্সিকিউট হবে। তো এইটাকে রেডি হওয়ার পর আমরা কি করব, এই ফাংশনটাকে, এই ইভেন্টটাকে মানে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য কি করতে হয়, আমাদেরকে এর মধ্যে আমাদেরকে একটা ফাংশন নিতে হবে। তো তার আগে এটাকে আমরা ক্লোজ করে দেই, জাস্ট এটা রেডি করে কি করলাম, ক্লোজ করে দিলাম, স্টেটমেন্টটা ক্লোজ হয়ে গেল। এর মধ্যে আমাদের কি করতে হবে, এটাকে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করার জন্য এটাকে আমাদের একটা ফাংশন নিতে হবে। তো আমরা একটা ফাংশন নেই, FUNCTION ফাংশন, এবং তার মধ্যে আবার একটা ব্র্যাকেট নিলাম, মানে এটা ফাংশন লেখার নিয়ম, অবশ্যই ফাংশনের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা হলো ফাংশন, যখন আমি ইউজ করব ফাংশনের পরে একটা কি দিতে হয়, একটা নেম দিতে হয়, যে কোনো একটা নেম, এবং তারপর মানে এটা হলো ফাংশন নাম, এবং তারপর আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আবদ্ধ করে দিতে হয়। তো আমরা এটা কোনো ফাংশনে কোনো নাম দিব না, এটা একটা ব্ল্যাঙ্ক ফাংশন ইউজ করব, জাস্ট ওই ফাংশনটাকে এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করতে হলে আমাদের আবার কার্লি ব্রাসেস দিতে হবে, কার্লি ব্রাসেস দিয়ে এর মধ্যে যা দিব সেটা আমাদের কাজ করবে। তো তাহলে দেখেন যে আমরা কি করলাম, ও সরি আমার একটু ভুল হয়েছে, সেটা হলো আমাদের যে ফাংশনের মধ্যে আমাদের এক্সটেন্ড করে, এক্সটেনশনটা করতে হয় তারপরে, কারণ আমাদের ফাংশন লেখার নিয়মই এইটা, ফাংশনের পর একটা নেম থাকে এবং তারপর আমাদের কি একটা ডাবল ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, এটা হলো আমাদের লেখার নিয়ম। আর এটাকে এক্সটেন্ড করতে হলে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আমাদের একটা কার্লি ব্রাসেস নিতে হবে। এইটা হলো আমাদের স্ট্রাকচার। তো তার মানে এটাকে আমি এবার একটু ডিক্লেয়ার করি, আর এটা যেহেতু আমরা কোনো ব্ল্যাঙ্ক একটা ফাংশন রাখবো সেজন্য আমাদের এটা লাগবে না। তো তাহলে কি করলাম, আমাদের একটা যে কোয়েরি নিলাম, মানে যে কোয়েরি সিলেক্টর, এটা তো অবশ্যই রাখতে হবে, মাসবে, এটা নিয়ম, এটা যে কোয়েরি লেখার নিয়ম যে ফার্স্টে আমাদের যে কোয়েরি রাখতে হবে। এবার তারপর দিলাম কি, সিলেক্টর দিলাম, সিলেক্টরটা হলো ডকুমেন্ট, এবং তারপর কি একটা ইভেন্ট ইউজ করবো যেটা রেডি, যতক্ষণ না পর্যন্ত ডকুমেন্টটা রেডি হবে তত সময় সে কাজ করা শুরু করবে না, যখনই রেডি হয়ে যাবে তারপর এটা কাজ করা শুরু করবে। তো রেডি হওয়ার পর কি করবে, তারপর সেটা হলো আমরা এটা ফাংশন এক্সিকিউট করবে। এবার ফাংশনের মধ্যে কি থাকবে সেটাকে আমরা এক্সটেন্ড করে নিলাম, এর মধ্যে এবার আমরা যা যা দিব সেটা আমাদেরকে কাজ হবে। তো এইটাই হলো আমাদেরকে একটা ইভেন্ট গেল, যে ইভেন্টটা একটা ডকুমেন্ট সম্পূর্ণ রেডি হওয়ার পর কাজ করবে। তো আরেকটা ইভেন্ট আছে যেটা হলো আমাদের উইন্ডো লোড ফাংশন, উইন্ডো লোড ইভেন্ট। তো সেটা করার জন্য কি করতে হবে, যে কোয়েরি, তারপর আমাদের কি করতে হবে, অবশ্যই একটা এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবো, এটাকে উইন্ডো করবো, এটাকে উইন্ডোকে আমরা সিলেক্ট করবো, মানে আমাদের যে উইন্ডো আছে, এই যে এটা কি, এটা একটা উইন্ডো, তাই না? এই সম্পূর্ণ উইন্ডোটা যখন লোড হবে, যদি আমরা এটাকে যদি একটা রিফ্রেশ দিই, দেখেন কি এটা লোড হচ্ছে না, তার মানে এর মধ্যে যত কন্টেন্ট গুলো, যত এলিমেন্ট আছে সম্পূর্ণ কি ও লোড করে নিচ্ছে। তো এটাকে যত সময় পর্যন্ত লোড হবে, এটা হলো ডট লোড, LOAD লোড, যতক্ষণ না পর্যন্ত লোড হবে ততক্ষণ পর্যন্ত ও কাজ করবে, যখনই লোড কমপ্লিট হয়ে যাবে তারপর এটা কাজ করবে। তো সেম একই ভাবে আমরা কি করলাম, যে কোয়েরি উইন্ডো লোড, এবার এর মধ্যে কি করতে হবে, অবশ্যই এটাকে এক্সটেন্ড করব ফাংশন দিয়ে। তো এটা ব্ল্যাঙ্ক ফাংশন রাখবো, ফাংশন, এবার ফাংশনের ব্র্যাকেট দিলাম এবং এক্সটেন্ড করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে আমরা যা দিব সেটা হবে আমাদের উইন্ডো লোড হওয়ার পরে কাজ করবে। তো এইটা আমি একটা এখন একটা লাইভ এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইগুলা আমরা কেটে দিই, কারণ এইগুলা তো এর বাইরে রাখলে কাজ হবে না, অবশ্যই যে কোনো একটা ইভেন্টের মধ্যে রাখতে হবে আমাদের।
তো এত সময় আমি জাস্ট স্ট্রাকচার গুলো দেখালাম, এখন আমাদের কিভাবে কাজ করা শুরু করবো সেটা আমি দেখাই। তো আরেকটা আমি জিনিস বলে দিই যে আমি যতবার আমি এইখানে যে কোয়েরি লিখতেছি, আপনারা ইচ্ছা করলে ততবার যে কোয়েরি বাদ দিয়ে এটাকে ডলার সাইন দিয়ে ইউজ করতে পারেন, এটার জন্য কোনো সমস্যা হবে না। তবে বেস্ট প্র্যাকটিস হলো আপনার এখানে ডলার সাইন মানে যে কোয়েরিটা দিয়ে দেওয়া, তাহলে কোনো সময় এটা কনফ্লিক্ট করবে না। আচ্ছা, তো তাহলে আমরা এটা এইবার এক্সাম্পল দেই। তো আমরা যখন আমাদের ডলার সাইন হবে, তো তারপর এইখানে আমি একটা দেই যে যে কোয়েরি, তো তারপর সিলেক্টর রাখবো, তারপর আমাদের অ্যাকশন দিব। তো যে কোয়েরি সিলেক্ট করি, কাকে সিলেক্ট করব, সাপোজ আচ্ছা সাপোজ আমরা ফন্ট অসামটাকে সিলেক্ট করি। একটু আগে যেটাকে কাজ করলাম সেটা আছে কি, এই যে আমাদের ফন্ট অসামের মধ্যে যে এফএ ক্লাসটা আছে এটা। তো তাহলে কি করব, জাস্ট এটার মতো ডট দিয়ে ফন্ট অসাম দিলাম, তার মানে এটাকে ক্লাস দিলাম, স্পেস তারপর আবার ডট এফএ, তার মানে ফন্ট অসামের মধ্যে যে এফএ ক্লাসটা আছে ওইটাকে আমরা সিলেক্ট করলাম। এইবার কি করবো, এটাকে সিলেক্ট করার পর কি করবো, সেইটার একটা অ্যাকশন দিব অবশ্যই। তো অ্যাকশন দিব কি, আমরা এটাকে হাইড করে দিব। ঠিক আছে, মানে এটাকে আমরা ডিসপ্লে নাম মতো করে দিব, হাইড হয়ে যাবে। তো হাইড দিয়ে দিলাম, এইচ আই ডি হাইড, এটা একটা আমাদের কি, এটা একটা ইভেন্ট। তো হাইডটাকে করে দিলাম। তো এইটাকে আমি দেখি এখন আমাদের কি কাজ হয়, আসলে এটা কাজ করে কিনা। তো আমরা এটা যখন রিফ্রেশ দিচ্ছি কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি অটোমেটিক্যালি আমরা কিন্তু আর নাই হয়ে যাচ্ছে, দেখছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এবার আমরা এটা সেমটাকে যদি আমরা কি করি, উইন্ডো লোডের মধ্যে দেই, তাহলে দেখি আমাদের কি হয়। আচ্ছা, তো এটা আমাদের উইন্ডোটা লোড খুব দ্রুত হয়ে আছে, কারণ এর কন্টেন্টটা আমাদের কি আছে, খুবই কম পরিমাণ কন্টেন্ট আছে, এটা লোড নেওয়ার জন্য কোনো দেরি করতেছে না, কোনো সময় লাগছে না। এই জন্য আমরা এটাকে বুঝতে পারতেছি না, কিন্তু যখন এটাকে আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন বুঝতে পারবো। তারপরেও আমি একটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিই। সাপোজ আমি কি করব, উম, তো সাপোজ আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করি, তাহলে দেখেন যে এখানে কি হচ্ছে, দুইটা বলকে এটা মুভিং করতেছে, তাই না? তারপরে ওই মুভিং করা শেষ হয়ে গেলে তারপর কি হলো, আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা এখানে শো করতেছে, তাই না? তো তার মানে আমাদের কি হলো, যত সময় পর্যন্ত উপরে খেয়াল করে দেখবেন যে লোড হচ্ছিল, যে উপরে কি হচ্ছে, ঘুরতেছে, তাই না, মানে লোড হচ্ছে। যত সময় ধরে লোড হচ্ছে তত সময় কিন্তু আমার ওয়েবসাইটে আসছে না, তত সময় কিন্তু আমাদের অন্য একটা জিনিস দেখাচ্ছে। কিন্তু যখনই আমাদেরকে লোড কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এইটা আমাদের কিন্তু দুইটা ইভেন্ট ইউজ করা হয়েছে। তো একটা দেওয়া হয়েছে আমাদেরকে ডকুমেন্ট রেডি, যখন ডকুমেন্টটা রেডি হয়ে যাবে তখনই কি হবে, আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট মানে কাজ করা শুরু করে দিবে। এবং যখন আমাদেরকে উইন্ডোটা লোড কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, জাস্ট ওই অ্যানিমেশনটাকে আমরা হাইড করে দেব। এইটাই মূলত প্রিলোডারের কাজ। প্রিলোডার যখনই আপনারা ইউজ করবেন অবশ্যই এই ডকুমেন্ট রেডি ফাংশন এবং আপনার উইন্ডো লোড ফাংশন দুইটাই ইউজ করতে হবে, তাছাড়া কাজ হবে না। তো তাহলে আমাদের জেনারেলি ভাবে ফার্স্টে যে উইন্ডো লোড যে ইভেন্ট আছে এইটার কাজ লাগবে না, এটার আমাদের কাজ প্রয়োজন হবে না, এটার লাগবে পরবর্তীতে। তবে এইটা অবশ্যই সবসময় আমাদের ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে কিন্তু ইউজ করতে হবে। যেমন দেখেন আমরা যদি এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এটাতে যদি আমরা দেখি যে কিভাবে ইউজ করব, যদি আমরা এটাকে যদি কিভাবে ইউজ করব, আচ্ছা এটা ইউজ করার সবচেয়ে ভালো যেটা হলো, আপনারা যদি ডাব্লিউসি স্কুল ইউজ করি তাহলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। তো যে কোয়েরি ডাব্লিউ3 স্কুল, এই যে ডাব্লিউ3 স্কুলের মধ্যে কিন্তু যে কোয়েরি আছে। তো এইটার ফার্স্টে আপনারা যদি খেয়াল করে দেখেন যে কি দেওয়া আছে, যে কোয়েরি ডকুমেন্ট, তারপর কি আছে একটা রেডি ডট রেডি, মানে এই অ্যাকশনটা ইউজ করছে এই মেথডটা, তারপর কি ফাংশন নিছে এবং এটাকে কি এক্সটেন্ড করেছে, দেখছেন যে সেম স্ট্রাকচার আছে, সেই সেম স্ট্রাকচারই কিন্তু এরা ইউজ করেছে, তাই না? তো তার মানে আমাদেরকে অবশ্যই কি এই ডকুমেন্ট রেডি এর মধ্যে আমাদের কাজ করতে হবে, তাছাড়া আমাদের কি হবে, সমস্যা হবে। তো কি সমস্যা হতে পারে সেটা আমি এখন আপনাদেরকে বলি।
তো আমরা কি করলাম, ডকুমেন্ট রেডি, আমরা সাপোজ ডকুমেন্ট রেডি ইউজ করলাম না, এবং আপনার ওয়েবসাইটটাতে সাপোজ লাইন আছে আপনার 10,000 লাইন আছে, ঠিক আছে। তো 10,000 লাইন আপনার যে লাস্টের যে লাইনটা আছে, সাপোজ আপনি একদম বডির লাস্টের একটা ট্যাগ ইউজ করেছেন। তো সাপোজ ওইখানে আপনি কি দিয়েছেন, ওইখানে আপনি একটা ফটো ইউজ করেছেন। তো আপনি চাচ্ছেন যে ফটোটাকে আমি যে কোয়েরির মাধ্যমে হ্যান্ডেল করব। তো তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই সেই যে কোয়েরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যখন যে কোয়েরিটাকে সিলেক্ট করে দিলাম এবং সেই যে কোয়েরিটাকে উপরে কল করে দিলাম, তাহলে কি করবে, যখন যে কোয়েরিটা আপনার ডকুমেন্টটা যখন পড়তে থাকবে, তখন ফার্স্টে দেখা যাচ্ছে আমি ওইটা হেডের মধ্যে কল করে দিয়েছি, হেডের মধ্যে আমি কল করে দিয়েছি যে কোয়েরিটা। তো ওইটা আছে সাপোজ আপনার 100 নাম্বার লাইনে আছে যে কোয়েরিটা, আর আমি যেটাকে ওর মধ্যে যে সিলেক্টরটা ইউজ করেছি সেটা আছে আমার 10,000 নাম্বার লাইন। তো ডকুমেন্টটা যখন রেডি হবে না, তখন কিন্তু আপনার 10,000 নাম্বার লাইন পর্যন্ত যায়নি, তার মানে ওই যে ইমেজটা আছে সেটা কিন্তু ওই ডকুমেন্টের কাছে কিন্তু রেডি হয়নি, তাই না? তো তখন কিন্তু আপনাকে ওই সিলেক্টরটা কাজ করবে না, তখন কিন্তু আপনার যে কোয়েরিটা সম্পূর্ণ অকেজ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় ডকুমেন্টটাকে রেডি কাজ করব, রেডি করে কাজ করব, যাতে আমরা যদিও উপরে কল করি যে কোয়েরিটাকে, তারপর আমাদের নিচের প্রত্যেকটা এলিমেন্টে কাজ করবে, কোনো সমস্যা হবে না। এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এইটুকু বাদে যেই উপরে যেইটুকু আছে এটা আমাদের অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে, এটার মধ্যে আমরা সব কাজগুলো করব। তো এইটাকে আমরা আরেকটু সিম্পল ভাবে লিখতে যদি চাই, সহজ ভাবে যদি লিখতে চাই, তাহলে এই যে ফাংশন আছে, ফাংশনের মধ্যে আমাদের কি করতে হবে, জাস্ট একটা প্যারামিটার ইউজ করতে হবে। যে প্যারামিটারটা দিব আমরা, মানে একটা আর্গুমেন্ট দিয়ে দিব, যেটা হলো $, একটা আর্গুমেন্ট দিয়ে দিব, এবং এই আর্গুমেন্ট এটাকে এই প্যারামিটারটাকে সবসময় আমরা এখানে $টাকে দিয়ে ইউজ করব। তো তার মানে আমাদেরকে এরকম ভাবে দিয়ে দিয়ে দেই, এই ফাংশনের মধ্যে দিয়ে দিয়ে দেই $, তাহলে আমাদেরকে এখানে বারবার যে কেউ লেখার প্রয়োজন হবে না, এখানে আমরা পরবর্তীতে $, দিয়ে লিখতে পারবো। তাহলে আমাদের কি হবে, একটু কাজটা সহজ হয়ে যাবে। তো আপনারা যদি চাই যে কত সময় দিয়ে, আমি ফার্স্টে বলেছি যে যে কোয়েরিগুলা কি সময় ভাবে কাজ করতে, মানে অ্যানিমেশন ভাবে কাজ করতে পারে, তাই না? অ্যানিমেশন দেওয়া যায়। তো আমি যদি চাই যে অ্যানিমেশন হবে কি 3,000 মিলিসেকেন্ড ধরে এটা হাইড হবে, তো তাহলে দেখেন কি হয়। তো দেখেছেন যে আমরা এটা যখন লোড দিচ্ছি, এটা কি 3 মিলিসেকেন্ড দিচ্ছি, তার মানে 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময় ধরে কিন্তু কি এটা হাইড হয়ে যাচ্ছে, তাই না? 3 সেকেন্ড সময় ধরে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে। এটা আপনাকে যে কোয়েরি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মিলি সেকেন্ডে এরা সময় কাউন্ট করে, ঠিক আছে। যে কোয়েরি সবসময় এরা মিলি সেকেন্ডে টাইম কাউন্ট করে। আর মিলি মানে কি, আমরা কি করেছি যে সেন্টি মিলি বা এরকম ভাবে ইউজ করি, ডেসি, সেন্টি। তো এইগুলা বোঝায় কি যে আপনাকে সেন্টি হলো আপনার 1,000 বোঝায়, তাই না? মানে একের পরে পাওয়ার হবে হলো 3টা, পাওয়ার হলো এর 3টা পাওয়ার আর কি, 2 এর উপর যদি 3 পাওয়ার দেওয়া হয় তাহলে যা হবে সেরকম, 10⁻³ আচ্ছা, তো তাহলে আমাদের কি হলো, সেটা হলো 3 মিলিসেকেন্ড সময় আমরা দিলাম, মানে 3,000 মিলিসেকেন্ড সময় দিলাম, 3 সেকেন্ড, এটাকে হাইট দিলাম। তো আমরা এটাকে অন্যভাবে অন্য কাজও করতে পারি। তো কি করতে পারি, সাপোজ আমি দিচ্ছি যে তো এটাকে ফাউন্ডেশনকে হাইড করলাম, আমি আরেকটা সিলেক্টরটাকে নিই। তো সাপোজ আমি সিলেক্টরকে নিব কি, আহ, যে সিলেক্টর মধ্যে যেটা হলো ফেসবুক আছে সেটাকে আমি অন্য একটা দেবো, আমি ফেসবুকটাকে অন্য আরেকটা সিএসএস দিতে আসছি, মানে অন্য একটা দিতে আসছি, সেটা হলো শো করে দিব, SHOW, শো। শো হবে 3 মিলিসেকেন্ড ধরে। আচ্ছা, তো তাহলে দেখেন আমাদের কি কাজ হয় এখন। আচ্ছা, তো আমাদের যে হাইড হয়ে যাচ্ছে, এই জন্য সেটাকে কি করতে পারতেছে না, শো করতে পারতেছে না। তো এইটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, যে ভালোভাবে বুঝতে পারবেন। এটা কি হয়েছে যে আমাদের কি প্রথমে কি করলো, ওইটা হাইড করে দিল, 3 মিনিটের সময়তে হাইড করলো, তার মানে কি তত সময় ধরে প্রথম লাইনটা এক্সিকিউট করলো, তারপরে কি 2 নম্বর লাইনে এক্সিকিউট করলো, কিন্তু সেই সময় দেখতেছে না আমাদের কি হচ্ছে, অলরেডি একটা অলরেডি একটা ইভেন্ট কাজ করতেছে, তাই না?
এই যে ও ওয়েট করতেছে, যখন ওইটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল তারপর আবার কি 2 নম্বর লাইন কাজ করা শুরু করবে। এই জন্য যে যখন আমাদের ফার্স্টে হাইড হয়ে গেল এবং হাইড হয়ে যাওয়ার পর আবার শুধুমাত্র ফেসবুকটা কিন্তু আবার শো হয়ে যাচ্ছে, তাই না? এইরকম একটা কাজ। তো আমি সিলেক্টরটার আরেকটু অন্যরকম সিলেক্টরটা দেখাই। যেমন আমি তো এটাকে এরকমের দিলাম, আমি চাচ্ছি যে যেটা আবার ক্লিক করবো সেইটা আমাদেরকে অটোমেটিক্যালি কি হাইড হয়ে যাবে, যেটা আবার সিলেক্ট করবো সেইটা আমাদের হাইড হয়ে যাবে, যেটা যে কোনোটা হতে পারে, যে কোনো এলিমেন্ট হতে পারে। তো সেইটা তাহলে আমাদের কি করতে হবে, একটা আলাদা একটা সিএসএস ইউজ করবো, সরি সিএসএস বলছে, আলাদা একটা আমরা কি সিলেক্টর ইউজ করবো, অন্য একটা টাইপের সিএসএস যেটা হলো দিস সিএসএস, সরি দিস, এইটা একটা সিলেক্টর। তো এটা দেওয়ার জন্য আমাদের কোনো কোটেশন ইউজ করা লাগবে না, মানে এটা আমাদের কোনো স্ট্রিং নিতে হবে না, এটা জাস্ট দিস রাখলেই হবে। তো এই দিস কে কি করবে, এইটা দিস দ্বারা আমি বুঝালাম যেটাকে ক্লিক করবো সেইটাই হবে দিস, ঠিক আছে, যেটাকে আমরা ক্লিক করবো সেইটা দিস হয়ে যাবে। তো দিসটাকে আমাদের এটা কি ক্লিক করবে, তাহলে ক্লিক একটা ইভেন্ট নিতে হবে, CLICK ক্লিক। তো তাহলে আমরা কি করলাম যে দিস একটা ক্লিক একটা ইভেন্ট নিলাম, তো তার মানে আমরা দিস ক্লিক নিলাম। তো এটাকে কি করবো, ক্লিক করি, এবার যে কোনটা ক্লিক করি, কিন্তু ক্লিক করলে কি হবে, কোনো কাজ হবে, কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা কি কোনো এটাকে কোনো এক্সটেন্ড করি না, কোনো ফাংশনকে এক্সটেন্ড করি না। তো তাহলে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এটাকে এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড করার কাজটা কি, অবশ্যই তার মধ্যে একটা ফাংশন নিতে হবে, তাই না? এটা আমি এর আগে বলেছি, এর মধ্যে কি করতে হবে, একটা ফাংশন নিতে হবে। ফাংশন নেওয়ার পর কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং তারপরে একটা কার্লি ব্রাসেস এর মধ্যে লিখতে হবে। এইটা হলো এক্সটেন্ড করার নিয়ম, আপনারা ভালোভাবে দেখে রাখেন যে আমি কি করলাম, ক্লিকটা আমাদের মূল জিনিসটা ছিল এইটুকু, কিন্তু এটা ছিল একটা ইভেন্ট। যখন আমি ক্লিকটাকে এটাকে যখন এক্সটেন্ড করতেছি তখন কি করলাম, এক্সটেন্ড করার সময় এর মধ্যে আবার একটা ফাংশন দিলাম, একটা ব্ল্যাঙ্ক ফাংশন, কোনো নাম দিলাম না। ব্ল্যাঙ্ক ফাংশন দেওয়ার পর কি করলাম, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ক্লোজ ওপেন ক্লোজ, এটা অবশ্যই ফাংশন দিতে হলে দিতেই হবে, এটার দ্বারাই বুঝবে যে এটা একটা ফাংশন। এবং এটা কার্লি ব্রাসেস দিয়ে এটাকে এক্সটেন্ড করলে এর মধ্যে আমাদের এবার বাকি কাজগুলো করবে। তার মানে এটাকে আমরা এক্সটেন্ড করার নিয়ম। তো এই এক্সটেন্ড করার নিয়ম, এবার এক্সটেন্ড করে কি করব, এক্সটেন্ড করে করব যে এক্সটেন্ড করে করব যে এইবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা হাইড করে দেব। এইবার এটাকে আমরা হাইড করে দেব, কাকে হাইড করব, সবাইকে, মানে যাকে আমরা সিলেক্ট করব তাকে আমরা হাইড করে দেব। আচ্ছা, হাইড। তো দেখি, আচ্ছা এখানে যে কোয়েরি অবশ্যই দিতে হবে। তো আমরা এইবার আমরা এটাকে ইউজ করে দেখি যে কাজ করে কিনা। আচ্ছা, আমাদের কাজ করছে না হয়তো বা কোনো, আমরা কি করতাম যখন কোনো যে কোয়েরি প্রবলেম, সিএসএস এর প্রবলেম হতো তখন ফায়ারবাগ দিয়ে কি করতাম, এই যে ইনস্টল ইলেভেন করে দেখতাম না। তো একইভাবে যদি আমাদের কোনো জাভায় যে কোয়েরি সমস্যা দেখতে হয় তাহলে কি করতে হয়, কনসোল ভাবে দেখতে হয়, কনসোলে দেখতে হয় যে আমাদের কোনো এরর আছে কিনা। তো এখানে কোনো এরর ধরা পড়তেছে, দেখেন আমি কি করতে যখন কোনো ক্লিক করতে তখন কি একটা এরর দিচ্ছে, তাই না? তো কি দিচ্ছে, দেখেন এখানে দিচ্ছে ডট হাইড ইজ নট এ ফাংশন, না হাইডটা কোনো ফাংশন না, ঠিক আছে। তো তার মানে দেখাচ্ছে যে এটা আমাদের কি কোনো ফাংশন না, কারণ এটার আমরা কি করি নাই, কোনো সিলেক্টর দিইনি, তাই না? এইটাকে আমরা কোনো সিলেক্টর দিই নাই, এই জন্য আমাদের দেখাচ্ছে যে এটা কোনো ফাংশন না। তো আমরা শুধু যদি এইভাবে যদি ইউজ করি তাহলে দেখি এটা কাজ করে কিনা। এটা দেখেন যে ফার্স্টে একটা এরর দেখাই দিচ্ছে যে সিনট্যাক্স এরর, কারণ কোনো সিলেক্টর ছাড়া কোনো সময় আপনার কাজ করবে না, যে কোয়েরি কোনো সময় আপনাকে কাজ করবে না। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই একটা সিলেক্টর ইউজ করতেই হবে, যে সিলেক্টরটা আমরা দিব এইটাও দিব কি দিস, তার মানে যেইটাকে ক্লিক করলাম সেটা দিস হয়ে গেল, এবং এইটার আন্ডারে ওই ডিসটাকে আমরা প্রেজেন্ট করতেছি। তো এইটাকে যদি এখন আমরা সেভ করি তাহলে দেখেন এখন আমাদের কি আসে, এখন আমরা দেখি এটা ক্লিক করতেছি। আচ্ছা, এখন সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা এখন দেখেন আমাদের কি আছে, আমাদের কি এখন কোনো কনসোলে এরর আসছে না, তাই না? তার মানে এখন কি আমাদের মেথডটা ঠিক আছে, বাট আমাদের সে কোনো সিলেক্টরটাকে কি করতে গেট করতে পারতেছে না, কারণ এই যে এখানে যে দিসটা দিচ্ছি এটাকে আমাদের কি কোনো কাজ করতে পারতেছে না, এটাকে আমাদের অবশ্যই যে কোনো একটা
সিলেক্টর দিয়ে দিতে হবে যে কোন সিলেক্টর কি। দেখা যাচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি যে পি সিলেক্টর, সাপোজ যে পিটা কি, যদি এরকম দিই যে পি এর মধ্যে যেটা আছে সেইটাকে আমাদের কাজ করবে। তো তাহলে যদি এবার আমরা রিফ্রেশ করি, এইবার দেখেন কি করতেছে, এখন যেগুলা পি আছে পিটাকে কি করতেছে ও অটোমেটিক হাইড করে দিচ্ছে। কারণ আপনার দিস সিলেক্টরটা ওই সময়ই কাজ করবে যখন তার কোনো প্যারেন্ট থাকবে। ঠিক আছে, দিস এই সিলেক্টরটা তখনই কাজ করে যখন তার কোনো প্যারেন্ট কোনো সিলেক্টর থাকবে। তো আমি বললাম যে পিটাকে ক্লিক করলাম, তার মানে তখন কি হলো, পিটা হলো ওইটা। এবার তার আন্ডারে যখন দিস দিচ্ছি তার মানে কি ওইটাই হচ্ছে, তাই না, ওই পিটাকেই পাচ্ছে। এই জন্য আমাদেরকে অবশ্যই একটা সিলেক্টর দিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যদি একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করি তাহলে দেখি আমাদের কাজ হয় কিনা। ইউনিভার্সাল সিলেক্টর কি, স্টার। এইবার দেখি, তো স্টার দিলাম মানে কি আমাদের প্রত্যেকটা এলিমেন্টটাকে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না, প্রত্যেকটা যতটা এলিমেন্ট হবে প্রত্যেকটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং যখনই আমি ওইটাকে ডিস করতেছি তার মানে কি, ডিস বলতে প্রত্যেক ওই এলিমেন্ট ওইটাকে কি হয়ে যাচ্ছে, ডিসপ্লে নাম হয়ে যাচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না, যেখানে ক্লিক করি সব কিন্তু চলে যাচ্ছে। কারণ আমরা এটা ইউনিভার্সাল ভাবে ক্লাসটা ইউজ করছি। তো আমরা এখানে যদি আইএনজি নেই তাহলে আমাদের যত ইমেজ আছে প্রত্যেকটা ইমেজের পর ক্লিক করলে কি হবে, ইমেজটা হাইড হয়ে যাবে। দেখছেন, অন্যগুলোতে কিন্তু এখন ক্লিক করলে কাজ করবে না। তো একইভাবে আমরা যদি নেই যে কি নিব, যে যতগুলো হেডিং আছে, ঠিক আছে, আমরা কি করব, যতগুলা H2 ট্যাগ আছে সেইগুলাকে যদি ক্লিক করে তাহলে সেইগুলো হাইড হবে। তাহলে H2 ট্যাগ যে এইটাকে আছে, না এটা H2 না, এই যে এইটা হলো H2। দেখছেন, যখন এইটাকে ক্লিক করছি সেটা কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। সুন্দর না জিনিসটা? এরকম ভাবে কিন্তু আমরা কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। তো আমরা আরেকটু অন্য ইভেন্ট ইউজ করতে পারি। তাহলে কি করলাম, এখানে কিন্তু আমরা ক্লিক ইভেন্টটা আমরা দেখালাম যে কিভাবে ক্লিক ইভেন্টটা কাজ করতেছে, কিভাবে হাইট ইভেন্টটাকে কাজ করা যাচ্ছে, আর কিভাবে শো ইভেন্ট কাজ করতেছে সেটাও আমরা দেখলাম, তাই না? তো আমরা যদি এরকম করতে চাই যে একবার ক্লিক করলে সেইটা কি হবে, একটা বাটন থাকবে, তো বাটনে একবার ক্লিক করলে ওইটা শো হবে, আবার একবার ক্লিক করলে কি হবে, ওইটা আবার, সরি, ফার্স্টে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাবে, এবং আবার যদি ক্লিক করে ওইটা শো হবে। তো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কাজ করতে হবে, তো ফার্স্টে আমাদের কি, ফার্স্টে যে কোনো একটা বাটন নিয়ে নিব বা যেটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা চাচ্ছি যে উম, আমরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি। তো আলাদা একটা ইভেন্ট এর মধ্যে একটা H2 নিই, H2 এর মধ্যে দিয়ে দিই যে ইউজার যে করি, এবং এর মধ্যে আমরা একটা বাটন নিই। সাপোজ আমরা একটা বাটন ট্যাগটাও ইউজ করতে পারি। বাটন ট্যাগ এটা এর আগে ইউজ করা হয় নাই। তো যেটা হলো আপনার সেকেন্ড সরি ডাবল ট্যাগ, সেটা হলো শুরু হবে BUTTON বাটন দিয়ে এবং ক্লোজ হবে বাটন দিয়ে। এর মধ্যে যে কোনো আমরা নাম দিয়ে দিতে পারি। সাপোজ যে এটার নাম দিয়ে দিলাম যে ক্লিক মি, ক্লিক মি। তো এটার আউটপুট দেখি তাহলে কি এরকম আসে। আমরা এই যে এখানে ক্লিক মি নামে একটা দেখতে পাচ্ছি, তাই না, ক্লিক মি নামে একটা কি আছে, একটা বাটন দিচ্ছি, কিন্তু কি এটাকে ক্লিক মি করলে কোনো কাজ হচ্ছে, হচ্ছে না। তো আমরা এখানে আরেকটা কন্টেন্ট নেই নিচে, তো এটা আমরা একটা ডিভিশন নেই, সাপোজ যে এটা দিয়ে যে রেজাল্ট, রেজাল্ট নামে আমরা একটা ডিভিশন নিলাম। ডিভিশনের মধ্যে কি করলাম, এখানে আমরা কি একটা প্যারাগ্রাফ নাম জাস্ট, মানে যে কোনো জিনিস নিতে পারেন সেটা কোনো ব্যাপার না। তো তাহলে আমরা দেখেন যে এটা কি আছে, আমরা এটা করলাম, তো ক্লিক মি আছে, তো ক্লিক মিতে কি ক্লিক করলে কিছু হচ্ছে না। তো আমরা চাচ্ছি যখন ক্লিক মিতে ক্লিক করব তখন আমাদের কি এইটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, এবং যখন আবার ক্লিক করব তখন আমাদের কি এটা আবার শো হয়ে যাবে। তো তাহলে আমরা কি করব, আমরা তাহলে এটাকে দুই ভাবে করতে পারি। তো যেটা করতে পারি যে ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা এট ফার্স্ট আমরা এটাকে সিলেক্ট করব যেটাকে আমাদের বাটন আছে, তাই না,
বাটনের কি একটা আইডি দিয়ে দেই যাতে আমাদের সুবিধা হয়। ও আরেকটা যে আপনারা খেয়াল করে দেখেন আমি কি করতেছি, প্রত্যেকটা কোটের সঙ্গে সিঙ্গেল কোট ইউজ করতেছি, দেখছেন? হুম, এটা কিন্তু আপনারা ইউজ করলে কি ডাবল কোট ইউজ করতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না, বাট আপনারা যদি সিঙ্গেল কোট ইউজ করতে করেন তাহলে এটা পরবর্তীতে যে এর একটা বেনিফিট পাবেন, যেটা আপনারা যখন ওই লেভেলে যাবো আমি তখন আপনাদেরকে বলবো, এখন এটা জানার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট ফার্স্ট কোডটা ইউজ করবেন, সিঙ্গেল কোডটা ইউজ করবেন। তো সেটাকে আমরা কি বাটনটাকে একটা আইডি দিয়ে দেই, আইডি দিতে পারি বা ক্লাস দিতে পারি, সেটা কোনো ব্যাপার না। তো আইডি দিয়ে দিলাম যে বাটন বিটিএন ক্লিক, বিটিএন ক্লিক নামে জাস্ট একটা আইডি দিলাম। তো এইটাকে তাহলে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এইটাকে যেহেতু আমরা কি এটা একটা আইডি সিলেক্ট, অবশ্যই হ্যাশ সাইন দিতে হবে, হ্যাশ সাইন বিটিএন। ও এটা আপনার একদম অ্যাজ লাইক অ্যাজ সিএসএস, সিএসএস যেমন কি আমরা আইডিটাকে সিলেক্ট করার জন্য কি হ্যাশ দিতাম না, আর ক্লাসের জন্য আমরা ডট দিতাম। তো এইটাও ঠিক একইভাবে, যেহেতু এটা আইডি, আইডিটাকে প্রেজেন্ট করার জন্য আমরা কি দিলাম ডলার সাইন হ্যাশ দিলাম এবং তারপর আমাদের আইডিটার নাম দিলাম। তো তাহলে এটাকে সিলেক্ট করা এবং তারপর কি ইভেন্ট ইউজ করব, আমরা ক্লিক ইভেন্ট ইউজ করব, যেহেতু আমরা ক্লিক করলে কাজ হবে। তো সিএলআইসি কে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এটাকে একটা ফাংশন এক্সটেন্ড করব। তো ফাংশনের মধ্যে থাকবে, তো এটাকে ক্লিক করলে ফাংশনের মধ্যে থাকবে যে আপনার যে রেজাল্টের মধ্যে যে পিটা আছে, তার মানে এখানে আবার একটা সিলেক্টর নিব, যে সিলেক্টরটা থাকবে রেজাল্ট, এটা আবার ক্লাস, এই জন্য ডট দিলাম। এর মধ্যে যে পিটা থাকবে, পিটা কি হবে ডট হাইড, ডট হাইড, ডট হাইড হয়ে যাবে। তো তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, আমরা যখন এই ক্লিক করতেছি তখন কি ওইটা হাইড হচ্ছে, কিন্তু আবার যখন ক্লিক করতেছি কি ওইটা কি ফেরত পাচ্ছি, পাচ্ছি না। কারণ ক্লিক কিন্তু একবার দুইটা ইভেন্ট কাজ করতে পারবে না, ক্লিক শুধুমাত্র একটাই ক্লিক হচ্ছে, কিন্তু আমি যখন ক্লিক করতেছি কি করতেছে ও একটা শুধু একটা কাজই করতে পারতেছে, ওইটা কিন্তু আমি ডাবল দ্বিতীয়বার যখন কাজ করতেছি ক্লিক করতেছি সে কিন্তু ওইটাও গেট করতে পারতেছে না, তাই না? তো এই জন্য আমাদের কি একটা সহজ একটা উপায় আছে, যে উপায়টা হলো আমরা এটা টুগল ইভেন্ট ইউজ করতে পারি। টুগল ইভেন্টের মাধ্যমে খুব সহজে আমরা কি করতে পারি, এটাকে একবার হাইড করতে পারি এবং একবার শো করতে পারি। তো তার মানে এটাকে আমরা কি করব, যখন ক্লিক করবো তখন এটাকে হাইড না করে এটাকে আমরা টুগল করব, টি ডাবল ও জি, সরি টি ও ডাবল জি এল, টুগল। তো এটাকে যখনই আমরা টুগল করে দিলাম দেখেন আমার কি হয় এখন, যখন আমি কি করছি এটা ক্লিক করছি তখন আমাদের কি হাইড হয়ে গেছে, আবার যখন ক্লিক করতে কি তখন এটা চলে আসছে, তাই না? তো এটা একটু সময় নিয়ে যদি আমরা দিতে চাই তাহলে জাস্ট কি করব, এর মধ্যে সময়টা দিয়ে দিব, জাস্ট 2000 মিলি সেকেন্ড সময় দিলাম। তার মানে টুগল ফাংশনটা এই ইভেন্টে ইউজ করলে 2 সেকেন্ড সময় ধরে, দেখছেন? আশা করি বুঝতে পারতেছেন, তাই না, যে কিভাবে আমরা টুগলটা কাজ করাতে পারতেছি, একটা ক্লিকে কিভাবে হাইড হয়ে যাচ্ছে, আবার আবার ক্লিক করলে কিভাবে এটা শো করে ফেলতেছি। আচ্ছা, তো এইটা গেল তাহলে টুগলের কাজ। আবার কিভাবে হাইড করতে চাই এবং শো, তাহলে হাইড এবং শো এর কাজ আমরা টুগলের মাধ্যমে করে ফেলতে পারলাম। যেটা যদি আমরা আলাদা ভাবে করতে হলে কিন্তু এটা কি আলাদা একটা বাটন দেওয়া লাগতো, একটা দেওয়া লাগতো যে হাইড এবং একটা লাগতো শো। তো একটাতে ক্লিক করলে হাইড হবে এবং একটাতে ক্লিক করলে এটা আবার শো হবে। তো এই দুইটা বাটন না করে আমরা এক বাটনের মাধ্যমে এভাবে কাজ করে ফেললাম। আচ্ছা, তো তারপরে আমি আরেকটা কাজ করি, এবার করব যে যেটা আমাদের খুব ব্যবহৃত হয়, মানে যেটা আপনার যদি যে কোয়েরি যদি শুধু একটা কাজও করা লাগে আপনার প্রজেক্টে, তাহলে যে কাজটা লাগবে সেটা আমি এখন দেখাবো। এটা আমাদের অবশ্য খুবই প্রয়োজন হয়, যেটা হলো অ্যাড ক্লাস। যেই ইভেন্টের নাম অ্যাড ক্লাস, মানে আমরা ইচ্ছা মতো যে কোয়েরি দিয়ে ক্লাসটাকে অ্যাড করতে পারি। সাপোজ আপনার কি আছে, বার আপনাকে একটা কাজ দিছে, যেটাকে আপনাকে কি করতে হবে, একটা স্টাইল করতে হবে। তো স্টাইলের যে কোনো একটা কারণবশত আপনাকে একটা জায়গায় আপনার একটা ক্লাস নেওয়ার প্রয়োজন, কিন্তু কি করবে আপনার বায়ার আপনাকে সেই এইচটিএমএল এর এডিটে কোনো পারমিশন দিবে না, ঠিক আছে?
HTML কে এডিট করার পারমিশন দিবে না, বা জাস্ট আপনি যে কোয়েরি ইউজ করতে পারবেন। তো তখন আপনাকে তো আপনি তো ক্লাসটা অ্যাড করতে পারবেন না, তখন যে কোয়েরি দিয়ে আপনি অ্যাড করতে করে দিতে পারবেন। কারণ HTML যখন এডিট করতে পারবেন না, তখন তারা HTML এর মধ্যে আপনি ক্লাস দিয়ে দিতে পারতেছেন না, কিন্তু যে কোয়েরি দিয়ে সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তো সেটার জন্য যা করতে হবে সেটা হলো জাস্ট আমি কি করব, বারবার না করে জাস্ট এই বিটিএন ট্যাগটাকে নেই আমরা, এটাকে জাস্ট এটা আবার দেই। তো বিটিএন যখন এটাকে আমরা ক্লাস ইউজ করব, তো তখন কি করব, তখন এর মধ্যে যে রেজাল্ট আছে রেজাল্টে আলাদা একটা ক্লাস ইউজ করব। তাহলে এটা কি অ্যাড ক্লাস, CLA SS। তো আরেকটা জিনিস আমি এইবার এখন বলবো, এত সময় কি করেছি আমরা, যতগুলা ইভেন্ট ইউজ করেছি প্রত্যেকটা আমাদের কি সিঙ্গেল ওয়ার্ড, তাই না? যেমন হাইড, শো, টুগল, রেডি, লোড, তাই না? তো এইগুলাই তো মূলত আমরা এখন পর্যন্ত ইউজ করছি। কিন্তু আমরা কি করতেছি এখন, অ্যাড ক্লাস ইউজ করতেছি। এটা কি কয়টা আছে, দুইটা ওয়ার্ড আছে, একটা অ্যাড, একটা ক্লাস। তো আমরা এটাকে কি করব, এটাকে কিন্তু একসাথে লিখবো। তো লেখার সময় কি করতেছি, আমি যদি শুধুমাত্র এই যারা অ্যাড ক্লাস লিখে দেই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আপনার যে কোয়েরি হলো কেস সেনসিটিভ, তাই না? আমি এই জিনিসটা এর আগে বলেছি কি, ক্লাসগুলো কেস সেনসিটিভ হয়, তাই না? ক্লাস আইডি এগুলো কিন্তু সবসময় কেস সেনসিটিভ হয়, মানে আপার কেস লোয়ার কেস যেগুলো সে ডিটেক্ট করতে পারে। আপনি যদি একটা লিখেন যে লোয়ার কেসে এখানে লিখলেন আপনি ঢাকা, আর এখানে আপনি লিখলেন কি আপার কেস লিখলেন ঢাকা, তো ঢাকা লোয়ার কেস আর আপার কেস এটা কিন্তু এক না, এটা কিন্তু দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? তো একইভাবে যে কোয়েরিতেও আপনার প্রত্যেকটা ইভেন্ট এটা আপার কেস লোয়ার কেস এটা কিন্তু ডিটেক্ট করতে পারে। এই জন্য এটা আমাদের যেই ইভেন্টটা যেই রকম ভাবে থাকবে অবশ্যই আমাদেরকে সেইভাবে লিখতে হবে। তো এইটাকে, আর আপনার যে কোয়েরিটা মূলত কাজ করে ক্যামেল কেস হিসাবে, তো এইটাকে বোঝায় যে প্রথমটা হবে আপনার লোয়ার কেস, এবং তারপরে যেটা ওয়ার্ড শুরু হবে তার ফার্স্ট অক্ষরটা হবে আপার কেস, এটাকে বলে ক্যামেল কেস, ঠিক আছে? তো দেখেন আমি যখন অ্যাড ডাকি এটা প্রথম প্রথম ওয়ার্ড, বাট দ্বিতীয় ওয়ার্ডের প্রথম যেই লেটারটা আছে সেটাকে কি হতে হবে, বড় হাতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? অ্যাড ক্লাস এইভাবে করতে হয়, তাছাড়া কিন্তু কাজ হবে না। তো অ্যাড ক্লাস করলাম, অ্যাড ক্লাস করার পরে কি করব, এটা সিলেক্টর, এইটুকু তো আপনি বারবার এটা লাগবে, এইটুকু তো আপনি বুঝতে পারছেন, তাই না? যে করে সিলেক্টর, এবং তারপর কি ডট দিয়ে অ্যাকশন, তো অ্যাকশনটা দিলাম কি অ্যাড ক্লাস। অ্যাড ক্লাসের মধ্যে কি এইবার আমাদেরকে তার ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালুটা কি দিব, জাস্ট ক্লাসের নেমটা দিব, যে কি ক্লাসে অ্যাড হবে। তো আমরা সাপোজ এখানে দিলাম টেস্ট, টেস্ট ক্লাস। তো এইটা যদি আমরা এখন সেভ করি, এবং এটাকে যদি বুঝতে হলে কি করতে হবে, এইখানে তো অ্যাড ক্লাস তো আমরা বুঝতে পারবো না, তাই না? অবশ্যই এটাকে কি করতে হবে, ইন্সপেক্ট ইলামেন্ট করবে, তাছাড়া আমরা বুঝতে পারবো না যে এখানে কি কোনো ক্লাস অ্যাড হচ্ছে কিনা। তো আমরা চাচ্ছি যখন ক্লিক করব তখন কি হবে, এই রেজাল্টের সাথে এখানে একটা ক্লাস অ্যাড হবে, তাই না? তো দেখেন যদি আমি এখানে ক্লিক করি কি হচ্ছে, অটোমেটিক্যালি এখানে টেস্ট ক্লাস অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? যখন এখানে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এখানে অ্যাড ক্লাস কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে আরেকটা বাটন নেই, সাপোজ বাটন ঠিক না, আমি তো সাপোজ আমি এটা দিতে চাচ্ছি যে, আচ্ছা আরেকটা বাটন নেই, BTN2, সাপোজ BTN2 নিলাম। আচ্ছা তো BTN2 নিলাম, এবং আমি কি করলাম, যখন BTN2টাকে যখন আমি সিলেক্ট করবো, আচ্ছা এইটাকে একটু বড় করে দিই, তাই না? তাছাড়া আপনার দেখতে হয়তো কষ্ট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো আমি যখন BTN2টাকে যখন আমি ক্লিক করব তখন কি করব, তখন করব হলো রিমুভ ক্লাস। তো আমি অ্যাড করেছি, এখন কি করব, রিমুভ ক্লাস করে দেব, রিমুভ, এবং ঠিক পরেরটা কি করব, ক্লাসের প্রথম অক্ষর বড় হাতের দিব, হ্যাঁ। তো রিমুভ ক্লাস কি করব, তো টেস্ট ক্লাস, এবং কার রেজাল্ট কি। তো তাহলে দেখেন আমি কি করলাম, ফার্স্টে যখন এই বাটনটা ক্লিক করব তখন রেজাল্টে একটা ক্লাস অ্যাড হবে যেটা হলো টেস্ট ক্লাস। যখন আমি BTN2 তে ক্লিক করব তখন কি হবে, এই রেজাল্ট থেকে অটোমেটিক্যালি রিমুভ ক্লাস হয়ে যাবে টেস্ট ক্লাস, মানে টেস্ট ক্লাসটাকে রিমুভ করে দিবে। তো এইটা যদি এখন আমরা দেখি তাহলে কি হবে,
তো দেখেন এখানে কিন্তু আমাদের কি শুধু রেজাল্ট আছে, অন্য কোনো ক্লাস নাই। যখনই আমি যদি শুধু ক্লিক মোড 2 তে ক্লিক করি কোনো কাজ হচ্ছে না, কারণ এখানে তো এখনো টেস্ট ক্লাসটা আসেনি, তাই না? ওটা রিমুভ হবে না। কিন্তু যখন আমি ক্লিক মিতে ক্লিক করব, তখন কি হচ্ছে আমাদের এই সরি, আমাদের কাজ হচ্ছে না কেন দেখে নেই। আচ্ছা, আমি কনসোলে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা দেখি আমি এখানে সম্ভাবনা সমস্যা করেছি কিনা। রিমুভ ক্লাস, টেস্ট ক্লাস, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, btn টু এবং আচ্ছা ঠিকই তো আছে, আমি আরেকবার দেখি রিফ্রেশ করি কাজ হয় কিনা। আচ্ছা এই যে ক্লিক মি কাজ করছে, যখন ক্লিক মি দিচ্ছি তখন কি টেস্ট ক্লাস হচ্ছে, আর যখন কি করতেছি যখন ক্লিক মি টু তে দিচ্ছি তখন কি দেখেন অটোমেটিক্যালি কিন্তু ওটা চলে গিয়েছে, তাই না? এটা ক্লিক মিতে ক্লিক করার সাথে তো ওটা চলে গেছে, আবার যখন আবার ক্লিক করতে তখন কি আবার কিন্তু টেস্ট ক্লাস আবার অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? আবার যখন এটা ক্লিক করছে আবার এটা রিমুভ হয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি এভাবে কাজ করা যাবে। কিন্তু আমরা ঠিক এর আগে কি একটা বাটন দিয়ে কাজ করি না, যে যখন একবার ক্লিক হবে তখন কি হবে ওটাকে শো হাইড হাইড হয়ে যাবে, আবার যখন ক্লিক হবে তখন এটা শো হবে টুগল দিয়ে। ঠিক একইভাবে আমরা এইরকম অ্যাড ক্লাস এবং রিমুভ ক্লাস এটাকেও টুগল ভাবে কাজ করতে পারি। তো সেইটা কাজ করতে হবে কি টুগল ক্লাস ইউজ করতে হবে। তো সেটা হলো আমি এই দ্বিতীয়টাকে ইউজ না করলেই জাস্ট এটাকে আলাদা একটা বিটেন নেই, বাটন নেই। যে বাটনটা হলো আপনার কি বাটন 3, এটাকে দিয়ে দিলাম টুগল। তো আমি চাচ্ছি যখন এই বাটন 3 তে ক্লিক করব তখন একবার আমাদের কি হবে, একবার টেস্ট ক্লাস অ্যাড হবে এবং একবার কি ওটা রিমুভ হয়ে যাবে আবার একবার ক্লিক করলে। তো এটা কি করব, টুগল ক্লাস ইউজ করব। তো এইবার আপনারা খেয়াল করে আচ্ছা, তো এই যখন আমরা করব তখন তো কি এখন আর এইটার আমাদের কি কোনো প্রয়োজন নাই, মানে ওইটাতে ক্লিক করার প্রয়োজন নাই। তো দেখেন এখন আমরা এটাকে ইনস্পেক্ট ইলেভেন করি আগে, আছে এই রেজাল্ট। এবার এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, যখন আমি কি করতেছি টুগল ক্লাসে অ্যাড ক্লিক করলাম, কি অ্যাড ক্লাস হয়ে গেল, টেস্ট ক্লাস অ্যাড হয়ে গেল। আবার যখন ক্লিক করতেছি তখন কি ওটা রিমুভ হয়ে গেল। তা আশা করি বুঝতে পারছেন, তাই না? কিভাবে এটা আমরা অ্যাড করলাম এবং কিভাবে ওটা রিমুভ করে ফেললাম। তো মূলত এইভাবেই কাজ করতে হয়। জাস্ট আমি আরেকটা জিনিস দেখাই যে কিভাবে অ্যানিমেশনটা আপনি কেনা দিতে পারবেন। তো তারপরে আমি মূলত আজকে সেরকম যে query একটু অনেকগুলো ইভেন্ট দেখানো হয়ে গিয়েছে, তো আপনাদেরকে কি এইগুলো তো ক্যাচও করতে হবে, একবার দেখা দিলেই তো সব হবে না। আপনাদের তো অবশ্যই এগুলো কি মাথায় নিতে হবে। একবার যদি আমি সব দেখাই দিই আপনাদেরকে দেখা যাচ্ছে কোনোটাই কাজ হবে না। তো তাহলে আমি জাস্ট এইবার দেখাবো যে কিভাবে অ্যানিমেশনটা কাজ করে। তো অ্যানিমেশনটা কাজ করতে হলে কি করতে হবে, অবশ্যই ফার্স্টে আমাদের কি সিলেক্টর নিতে হবে। তো সিলেক্টর নিব একটা, তারপর কি করতে হবে, এইটার ইভেন্টের নাম এনিমেট, ANIMATE, এনিমেট। এনিমেট এই ইভেন্টটা ইউজ করতে হবে। তো এনিমেট ইভেন্টটা ইউজ করার পরে আমি কি সিলেক্টর আছে, আমি একটা কি করি আলাদা একটা সেকশন করে ফেলি। তো ক্লাস দিলাম, সরি, আচ্ছা আলাদা একটা বাটন নেই। তো এখানে একটা বাটন দিলাম, বাটনের মধ্যে দিলাম, আচ্ছা এখানে একটা বাটন দিলাম আর এইখানে নিচে একটা পি এর পরিবর্তে আমি আরেকটা কিছু নেই, এখানে একটা ইমেজ নেই, ইমেজ নেই, প্লেস হোল্ডার থেকে নিয়ে আসি ডাইরেক্ট। আচ্ছা তো তাহলে কি করলাম, আমি জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আসলাম।
এই ইমেজটা নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি যখন আমি এই আম, আচ্ছা এইটা আলাদা একটা ক্লাস, এটাকে আমি বাটন 4 দেই। যখন এই বাটনটাতে ক্লিক করব তখন কি হবে, আমি এটাকে কোনো একটা অ্যানিমেশন করব, ঠিক আছে, যে কোনো একটা অ্যানিমেশন করব। তো তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই ফার্স্টে সিলেক্টরটার নাম দিতে হবে। অ্যানিমেশনটার নাম দিলাম কি, এটা হলো ক্লিক করে, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লিক ইভেন্টের উপর দিচ্ছি যাতে ক্লিক করলে বুঝতে পারে, আর যদি ক্লিকের মধ্যে না দেয় তাহলে ওটা সরাসরি ডাইরেক্ট এক্সিকিউট হবে। যেমন দেখেন আমরা কি যখনই রিলোড করতেছি তখন এই জিনিসটা কিন্তু অটোমেটিক এক্সিকিউট হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের অটো বারবার কোনো জায়গায় ক্লিক করা লাগছে না, কারণ ওটা আমরা ক্লিক ইভেন্টের মধ্যে রাখি নাই, ওটা সরাসরি উইন্ডো লোডের ইভেন্টের মধ্যেই আছে, যে লোড হওয়ার সাথে সাথে এটা কাজ করা শুরু করে দিবে। আর এগুলো আমরা ক্লিকের মধ্যে রাখতেছি যাতে আপনারা এইটা ডিফারেন্টটা বুঝতে পারেন, যে যখন ক্লিক করো শুধুমাত্র তখনই কাজটা করবে। তো তাহলে কি করলাম, তো যখন আমরা এই 4 এর মধ্যে এটার মধ্যে এটাকে নিয়ে যাই, তো যখন আমরা এই ফোরটা যে যে ফোর বাটনটা আছে ওইটাকে যখন ক্লিক করবো তখন কি একটা সিলেক্টরটা সিলেক্ট করে দিয়ে কোনটাকে ইফেক্ট ফেলবে। তো ইফেক্ট ফেলবে হলো আপনার রেজাল্ট ক্লাসের মধ্যে যে ইমেজটা আছে, আইএমজি আছে, ইমেজ আছে, সেইটাকে এনিমেট করবে। এবার এনিমেট কি এনিমেট করবে, তাই না? এনিমেটের অনেকগুলো এবার আপনার আবার কি আছে, আলাদা আলাদা প্যারামিটার আছে, তো সেগুলাকে আপনাকে দেখতে হবে কি কি প্যারামিটার আছে। তো আমরা যদি এখন এনিমেটটা দেখি তাহলে দেখতে পারবো যে কি কি আছে, যেমন আছে আপনার আহ আপনার কি আছে, দেখা যাচ্ছে লেফট থেকে সরে যাবে, টপ থেকে সরে যাবে, বা দেখা যাচ্ছে আপনার ওয়াইড কম বেশি হবে, সবগুলো এনিমেটের মধ্যে আছে। তো আমরা দেখি, যেমন এখানে লেফট আছে, মানে লেফট থেকে কি এটা এতটুকু সরে যাবে। তারপর কি আছে, যেমন দেখেন অপাসিটি আছে, অপাসিটি হবে, হাইট বেড়ে যাবে বা ওয়াইড কম বেশি হবে, এরকম অনেকগুলো আছে। তো এইটা আপনার দেখি কোনো রেফারেন্স দেওয়া আছে কিনা, যে কোনো ইফেক্ট রেফারেন্স এনিমেট। আচ্ছা, এই দেখেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে যে কতগুলা এর আপনার স্টাইল কতগুলো হবে, এর প্যারামিটার, এই দেখেন প্যারামিটার যতগুলো আছে সব দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমরা যে কোনটা ইউজ করতে, তো লেফটে ইউজ করি, ঠিক আছে। তো তাহলে ফার্স্টে কি করবো, আমাদের কি করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। এই এনিমেটটাকে এক্সটেন্ড করতে হবে জাস্ট, এটা কিন্তু আমরা এই ফাংশনটাকে এক্সটেন্ড করব না, আমরা জাস্ট এই এনিমেট এই ইভেন্টটাকে এক্সটেন্ড করব। তো এই এনিমেট এই এইটাকে এক্সটেন্ড করতে হবে, জাস্ট এর মধ্যে আমাদের কার্লি ব্রাসেস দিয়ে দিতে হবে। তো তারপরে আমি দেখি যে এটাই ঠিক কিনা, দেখে সিলেক্টর, এই দেখেন এনিমেট, তার মধ্যে আমাদের কি করেছে, এর মধ্যে কিন্তু আমাদেরকে সরাসরি মানে কাজগুলো শুরু করে দিছে। আচ্ছা তারপর দেখি একটা লাইভ একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ দেখেন এই যে তাই করেছে, সরাসরি এনিমেটের মধ্যে এর মধ্যে কি হাইট দিয়ে এটা দিয়ে দিছে, এইভাবে কাজ করতে হবে। তো তাহলে আমি দেখি এটা যদি দেই, সাপোজ আমি দিই টপ দিই, টপ ও, আর এটা হলো আপনার প্যারামিটার লেখার নিয়ম, প্যারামিটার গুলো ইউজ করার নিয়ম। আমি কিন্তু এটাকে কি করতেছি, প্যারামিটার দিচ্ছি, এনিমেট যে ইভেন্ট আছে তার প্যারামিটার ইউজ করতেছি। তো প্যারামিটার ইউজ করার নিয়ম, যে ফার্স্টে প্যারামিটার নেম, তারপর একটা ক্লোন, তারপর কি করতে হবে, তার ভ্যালুটা দিতে হবে, তার ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালুটা অবশ্যই যদি কোনো স্ট্রিং এর মধ্যে রাখতে হয় তাহলে কি করতে হবে, আপনার কোটেশনের মধ্যে দিতে হবে। আর যদি এটা যদি কোনো ইন্টিজার হয়, ইন্টিজার হলে কিন্তু সেটা কোনো কোটেশন দেওয়া লাগবে না। যেমন যদি আমি এটা যদি টপ যদি শুধু 20 দিই তাহলে এটা কোনো কোটেশন দেওয়া লাগবে না, বাট এইটাকে যদি আমি পিক্সেল দিই 20 পিক্সেল তাহলে কিন্তু এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল স্ট্রিং, তখন আমাদের কি এটা অটোমেটিক অবশ্যই এটা কোটেশনের মধ্যে রাখতে হবে। তো তাহলে দেখি এটা কাজ করে কিনা। তো যখন আমি এটাতে ক্লিক করব, আচ্ছা আদৌ কি কাজ হচ্ছে, আমি এটা একটু দেখি।
আচ্ছা, মনে হয় কাজ করছে না, তাই না? আচ্ছা, আমরা সহজে এটা আগে ওয়াইডটা দিয়ে দেখি কাজ করে কিনা। ও শিট। আচ্ছা, এইবার কাজ করছে, তাই না? যখন দেখেন আমরা কি করলাম, ওয়াইডটা দিলাম, যে যখন এটা ক্লিক করো তখন কি হবে, ওয়াইডটা 200 পিক্সেল হয়ে যাবে, তাই না? এইভাবে কিন্তু এটা কাজ করতেছে। তো ঠিক একইভাবে আমি যদি আরেকটা প্যারামিটার ইউজ করতে চাই, তখন কি করতে হবে, তাই না? তো তখন আমাদেরকে কি করতে হবে, এটাকে একটা কমা দিয়ে দিতে হবে। কমা দিয়ে তার নিচে আবার আরেকটা প্যারামিটার দিতে হবে। তো যেমন আমি সাপোজ এটাকে দিয়ে দিতে চাই, যে সাপোজ আমি হাইটটাও চেঞ্জ করবো। তো হাইটটাকে দিলাম, হাইটটা দিলাম সাপোজ আমি এখানে এটাকেও 200 পিক্সেল দিয়ে দিলাম। তো তাহলে দেখি আমাদের কি কাজ হয়। তার মানে দেখছেন যে আমরা একসাথে দুইটা কিন্তু ইউজ করতে হবে। তবে প্যারামিটার ইউজ করার নিয়ম, যে ফার্স্টে আপনার প্যারামিটার ভ্যালুটা দিতে হবে, সরি, নেমটা দিতে হবে, তারপর তার ভ্যালুটা দিতে হবে, জাস্ট এই। তো এরকম ভাবে আমরা এখানে দেখেন যতগুলো আছে প্রত্যেকটা ইউজ করতে পারি। তো আমরা যদি লেফটের ইউজটা দেখতে চাই, তাহলে এখান থেকে খেয়াল করে দেখি যে লেফটটা কিভাবে ইউজ করতে হয়। তো লেফট দেখেন এটা হলো স্ট্রিং অবস্থায় দিতে হবে, কোনো পিক্সেল আকার দেওয়া যাবে না, ঠিক আছে? তো তাহলে দেখি আমরা যদি এখন এটাকে লেফটটা যদি ইউজ করি, তাহলে কি করব, লেফট সাপোজ এইটা দিয়ে দিলাম হলো 50। তাহলে এটা কিন্তু আমরা কোনো স্ট্রিং দিব না, কারণ এটা আমরা ইন্টিজার অবস্থায় আছে। আচ্ছা, তারপরেও কাজ করছে না, কারণটা কি? আচ্ছা, আমরা এটা একটু ট্রাই, আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কোথায় ক্লিক করলে আপনার এর এক্সাম্পল দেখতে পাবেন, যেমন এটা কি আছে, এনিমেট আছে। এনিমেট যখন এখানে ক্লিক করতেছি তখন অটোমেটিক কি 20 পিক্সেল করে সরে যাচ্ছে। তো এটা কিভাবে সরতেছে সেটা আমরা যদি এখানে খেয়াল করি। আচ্ছা, না, এটা তো স্ট্রিং দিছে, বাট তারপরে এটা ইউজ করেছে। হ্যাঁ, এই যে আমাদের এবার সমস্যাটা বুঝতে পারছি। তো লেফটটা কখন কাজ করবে, যখন এটা অবশ্যই যখন পজিশন থাকবে। তো পজিশন যেহেতু আপনাদেরকে এর আগে দেখায়নি, তো সেহেতু আমি এখন এটা দেখাবো না। পজিশন না দেখালে আপনি লেফট এটাকে বুঝতে পারবেন না। তো জাস্ট এইটাই আপনি, এখানে প্যারামিটার অনেকগুলো আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যে এই যে যতগুলো প্যারামিটার আছে এক একটা ইউজ করবেন, দেখা যাচ্ছে আপনি কি, আপনি ইউজ করলেন হলো টেক্সট ইনডেন্ট বা ফন্ট সাইজ বা ওয়েট, হাইট, প্যাডিং টপ, মার্জিন টপ, মানে যে কোনটা ইউজ করবেন, মার্জিন লেফট। তো এটা কি আমরা মার্জিন লেফট হিসাবে ইউজ করে কিন্তু লেফটে নিয়ে যেতে পারি। তো মার্জিন লেফট কি করতে হবে, এখানে ঠিক যেরকম আছে সেইটাই ইউজ করতে হবে, অন্যটা ইউজ করলে কিন্তু হবে না। মার্জিন তারপর লেফট, মার্জিন লেফট, এইটা দিয়ে দিলাম হলো 50 পিক্সেল। তো এইটা যদি দেই, তাহলে হবে যখন আমি টুকরে ক্লাস করতেছি তখন অটোমেটিকলি কিন্তু 50 পিক্সেল কিন্তু সরে আসছে, তাই না? কারণ মার্জিন লেফট পেজ আছে। তো মোটামুটি আজকে যে কোয়েরির বেসিক সম্পর্কে ধারণা দেওয়া হলো, বা কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে একটা ফাংশন এক্সটেন্ড করতে হয়, কিভাবে আপনি সাধারণ মেথড গুলো ইউজ করবেন। এইগুলাকে মেথডও বলা যায়, বা আপনি ইভেন্টও বলতে পারেন। তো কিভাবে এগুলা ইউজ করতে হয় সেগুলো আপনারা দেখা গেল। তো এর পরবর্তী ক্লাসে এটা যে কেউরই খুব বেশি আপনাদের জানার প্রয়োজন নাই, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু জানলেই হবে। এই জিনিসগুলো প্রয়োজন আছে। আর আপনার হালকা দুইটা ইভেন্ট দেখাবো, অ্যাপেন্ড কিভাবে কাজ করে, তারপর আপনার অ্যাট্রিবিউট নিয়ে কিভাবে কাজ করা যায়, এই এই কোডটা বা আর কি দেখানো যেতে পারে। মোটামুটি এগুলা দেখালে আপনাদের কাজ হয়ে যাবে। এগুলো হলে আপনার যে কোয়েরি গুলো ইউজ করতে পারবেন। তো এইগুলা, না, অবশ্যই পার্থক্য আছে। যে কোয়েরিটা হলো আপনার একটা লাইব্রেরি, জাস্ট একটা লাইব্রেরি। তো এটা কিসের লাইব্রেরি, সেটা হলো আপনার যে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি। মানে আপনার জাভা স্ক্রিপ্ট হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেন একটা ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট।
তো ওইটাকে জাস্ট কিছু মডিফিকেশন করে ওরা আলাদা একটা লাইব্রেরি তৈরি করেছে যেটা হলো jQuery। এটা ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারতেছি। মানে আমরা যেমন অ্যাড ক্লাস করতেছি, এটা যদি আমরা জাভাস্ক্রিপ্টে করতেতাম তাহলে আমাদের কি একটু অন্যভাবে করতে হতো, একটু বেশি কোড লেখার প্রয়োজন হতো। কিন্তু যখন আমরা jQuery ইউজ করছি খুব সহজে জাস্ট অ্যাড ক্লাস করে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে এরকমই। তবে আপনার জাভাস্ক্রিপ্টের অনেক কাজ আছে যেগুলো আপনার jQuery দিয়ে হবে না। jQuery একটা নির্দিষ্ট লিমিটেশন আছে যে সে শুধুমাত্র এই কাজগুলাই করতে পারবে। দেখেন আপনি কিন্তু এর এই এই দেখেন এদের কিন্তু ইফেক্ট গুলো দিয়ে দিচ্ছে, এবং এর হলো কি কি নিয়ে কাজ করে সেগুলো দিয়ে দিচ্ছে, যে এইগুলো বাইরে কিন্তু সে কাজ করতে পারবে না। যেমন ইভেন্ট যেগুলো আছে এগুলো বাইরে এ কিন্তু কাজ করতে পারবে না। কিন্তু আপনার যে জাভাস্ক্রিপ্ট আরো এর থেকে অনেক বেশি কাজ করতে পারে। জাভাস্ক্রিপ্টে একটা লাইব্রেরি জাস্ট jQuery টা, জাভাস্ক্রিপ্ট হলো প্যারেন্ট, ঠিক আছে। যেমন আমরা ফন্ট ওশন ইউজ করলাম, এটা একটা সিএসএস এর যে লাইব্রেরি, বুঝছেন, সিএসএস এর একটা লাইব্রেরি এরকম। তো মোটামুটি আপনাদেরকে jQuery নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে jQuery শেষ হয়ে যাবে। আর তারপর থেকে আমি এর আগে তো দেখালাম যে কিভাবে র কোডিং করে কাজ করতে হয়, এবং র কোডিং এর আরো অনেক কিছু বাকি আছে যেগুলো আপনার মোটামুটি র কোডিং এর যে বিশেষত্ব যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখাইছি। সেইগুলো হলো মূলত ফ্লোটিং, যেটা ফ্লোটিংটা হলো আপনার র কোডিং এর বিশেষত্ব। কারণ এই ফ্লোটিং জিনিসটা আমাদের বুটস্ট্র্যাপে করার সময় পড়া লাগবে না, আর বাকি যে কাজগুলো আছে সবগুলো আমাদের র কোডিং করতে হবে। তো এই জন্য আমরা এই পরবর্তী যে কাজগুলো করব সেগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে শুরু করব, এবং সেটা হলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করা শুরু করব এবং র কোডিং গুলো আস্তে আস্তে শিখতে থাকবো। মানে আলাদা আলাদা আরো অনেক কতগুলো প্যারামিটার, সরি, কতগুলো প্রপার্টি আছে, এইগুলো আমরা কাজ করা শুরু করবো, এবং একটা প্রজেক্ট বেস কাজ শুরু করবো, মানে যে কোনো একটা পিএইচডি থেকে কাজ করা শুরু করবো, এবং খুব শীঘ্রই আপনাদের এটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো আশা করছি দেখাচ্ছে নেক্সট ক্লাসের পরে, হয়তো বা একটা ক্লাসের পরে আপনারা একটা টেস্টের ব্যবস্থা হবে, এই আর কি। আমাদের তো এখন পর্যন্ত কোনো টেস্ট নেওয়া হয়নি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। এখন যদি এর মধ্যে আজকে ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকে বা আগের কোনো ক্লাসের সমস্যা থাকে সেগুলো আপনারা